তাহলে আগের দিনকে অবধি আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা এরকম একটা সিন দেখেছিলাম যে এ এ প্লাস বিবি প্লাস সিসি, আচ্ছা দুটোই রাখছি রিঅ্যাক্ট্যান্ট, এ এ প্লাস বিবি, এখান থেকে যদি সিসি প্লাস ডিডি এইটা যদি কোনো একটা জেনারেল রিঅ্যাকশন হয়, ডিফারেন্সিয়াল ফর্মের রেটটা কি হয়েছিল, ডিফারেন্সিয়াল ফর্মের রেট ছিল রেট ইজ ইকুয়াল টু -1/a dA dt। প্রত্যেকটা টার্মের মানে বুঝে নি, এটা ছিল এখানে স্টয়চিওমেট্রি, -1/a টা ছিল রিঅ্যাকট্যান্ট এ স্টয়চিওমেট্রি, থার্ড ব্র্যাকেটটা রিপ্রেজেন্ট করছে মোল পার লিটার, মোলার কনসেন্ট্রেশন, d ইনটু মোল পার লিটার ডিভাইডেড বাই dt, dt টা হচ্ছে টাইম ডিউরেশন, d কনসেন্ট্রেশন অফ এটা হচ্ছে এর কনসেন্ট্রেশনে কতটা কমেছে, যেহেতু কমেছে তাই মাইনাস সাইন এসছে, তো কনসেন্ট্রেশনটা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করছি, এর কনসেন্ট্রেশন কতটা কমেছে ইন আ স্মল টাইম ডিউরেশন dt, সেটাই হচ্ছে রেটকে রিপ্রেজেন্ট করছে। এটাই ইজ ইকুয়াল টু ছিল আবার -1/b dB dt, এটাই ইজ ইকুয়াল টু ছিল +1/c, প্রোডাক্ট যেহেতু তাই প্লাস, কারণ কনসেন্ট্রেশন বাড়ছে টাইমের সাথে সাথে, dc dt ইজ ইকুয়াল টু ছিল +1/d dd dt। এটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য রেট। ল অফ মাস অ্যাকশন থেকে আমাদের এক্সপেক্টেড রেট ল কি ছিল, ল অফ মাস অ্যাকশন থেকে আমাদের এক্সপেক্টেড রেটটা ছিল হচ্ছে এরকম যে সেখানে শুধু কনসেন্ট্রেশনের উপরে রেটটা ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট গুলোর উপরে রেটটা ডিপেন্ড করবে, প্রোডাক্টদের সেখানে কোনো রোল নেই। ল অফ মাস অ্যাকশন যখন অ্যাপ্লাই করতে চলেছি তখন সেখানে প্রোডাক্টদের কোনো রোল থাকছে না। তো এটা এসেছিল রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি স্মল এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি স্মল বি, অর্থাৎ এক্সপেক্টেড রেট ফ্রম দ্য ল অফ মাস অ্যাকশন। এটা এসেছিল ল অফ মাস অ্যাকশন থেকে, প্রথমটা এসেছিল ডিফারেন্সিয়াল ফর্ম, তাহলে ল অফ মাস অ্যাকশন থেকে এলো যে কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি, রেট কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাইড হলো, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল অফ মাস অ্যাকশন কি বলছে, ল অফ মাস অ্যাকশন বলছে এক্সপেক্টেড রেট কেবলমাত্র রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট, প্রোডাক্টের কোনো রোল নেই, ল অফ মাস অ্যাকশন থেকে যে রেটটা পাচ্ছি তার উপর। এটা খুব কমন সেন্স থেকে বোঝা যায়। ফর এক্সাম্পল কোনো একটা প্রসেস তুমি করছো, ওই প্রসেসটা ফাস্ট হবে বা বেশি বেশি করে হবে যদি তুমি মাল বেশি বেশি করে ঢালো, রাইট? যদি তুমি তেল বেশি দাও, গরম বেশি করো, তো লুচি তাড়াতাড়ি ভাজা হবে, একদম ইজি ব্যাপার। আর তেল কম দেবে তো লুচি ভাজা হবে না, পুড়ে পুড়ে যাবে, রাইট? তো যত বেশি ইনগ্রেডিয়েন্ট দেবে তত তাড়াতাড়ি ফাস্ট রিঅ্যাকশন হবে। প্রোডাক্টের উপরে ভাজা লুচির কনসেন্ট্রেশনের উপরে লুচি ভাজা স্পিড ডিপেন্ড হয় না, কতটা রিঅ্যাক্ট্যান্ট দিচ্ছি, দ্যাট ইজ তেল দিচ্ছি, তার উপরে ডিপেন্ড হয় লুচি ভাজা স্পিডটাও কেমন হবে, রাইট? সো প্রোডাক্টের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ডেন্ট নয়, রিঅ্যাকশনের রেট কেবলমাত্র রিঅ্যাক্ট্যান্ট গুলোর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট, এটা ল অফ মাস অ্যাকশন থেকে আসছে। সো এক্সপেক্টেড রেটটা হচ্ছে k ইনটু a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b, এখানে c এর কোনো রোল নেই, d এর কোনো রোল নেই, এটা অবধি আগের দিনকে এসেছিলাম। কিন্তু এখানে আরো একটা ফ্যাক্টর আমাদের কনসিডার করব আজকে থেকে আমরা, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট। এখন কোয়েশ্চেন হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট এটা কি এক্সপেক্টেড রেটের সঙ্গে ইকুয়াল হবে? এক্সপেক্টেড রেট যেটা ছিল আর এক্সপেরিমেন্টাল রেট যেটা ছিল এরা কি ইকুয়াল হবে নাকি এরা আনইকুয়াল রয়ে যাবে, সেটা একটা কোয়েশ্চেনের ব্যাপার, যে সব সময় কি এক্সপেক্টেড রেটটাই থাকবে নাকি সেটা ডেভিয়েটও করে যাবে। এক্সপেরিমেন্টাল মানে যখন আমি অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা করছি, মানে যখন আমি এ আর বি কে মিশিয়েছি, সি আর ডি সত্যি সত্যি ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, তখন আমি যদি এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে রেটটা মেজার করার চেষ্টা করি, সেই রেটটা কি এই এক্সপেক্টেড যে রেট যেটা খাতায় কলমে কোনো রকম এক্সপেরিমেন্ট না করেই খাতায় কলমে বসিয়ে দিলাম, তার সঙ্গে কি ম্যাচ করবে নাকি ডেভিয়েটও হতে পারে? তো ওটা ডিপেন্ড করবে যে ম্যাচ করবে না ডেভিয়েশন হবে। তো তার রেসপেক্টে আমরা শুরু করছি আজকের ক্লাসটা থেকে। আমরা এই এটা কি হয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, নো ইস্যু। সো আমরা এই ইকুয়েশনটা দিয়ে দেখছি, এটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি H2 প্লাস সাইড দূর থেকে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, কাছ থেকে যদি আমি পিক্সেল ফাটছে দেখতে পাচ্ছি, কিন্তু H2 প্লাস I2 ক্লিয়ার দেখা যাচ্ছে, তো H2 প্লাস I2 গিভিং টু HI। আচ্ছা, এখানে এক্সপেক্টেড রেটটা কি হতে পারতো, আমরা রেট ল এর রেসপেক্টে দেখছি, মানে ল অফ মাস অ্যাকশনের রেসপেক্টে দেখছি। এখানে এক্সপেক্টেড রেট যেটা হতে পারতো, এক্সপেক্টেড রেট যেটা হতে পারতো সেটা হচ্ছে k ইনটু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি 1
into concentration of I2 to the power the stoichiometry 1. This is the expected rate. এখন দেখা যাক এক্সপেরিমেন্টালি এর রেটটা ভ্যারি করে কিনা। সো এক্সপেরিমেন্টাল রেট মানে এখন যদি সত্যি সত্যি একটা বিকার নিলাম, সেই বিকারে হাইড্রোজেন আয়োডিন মেশালাম, হাইড্রোজেন আয়োডিন মিশিয়ে ল্যাবরেটরিতে রিঅ্যাকশনটা করছি, এন্ড করতে করতে ডিফারেন্ট টাইমে আমি মেজার করার চেষ্টা করছি যে রেটটা কেমন হবে। তো তখন এক্সপেরিমেন্টাল রেট দেখতে পাওয়া যাচ্ছে k into H2 to the power 1 and I2 to the power 1 থাকছে। সো এখানে এই সিচুয়েশনটা দেখে কি মনে হতে পারে যে যা এক্সপেক্ট করেছিলাম এক্সপেরিমেন্টাল রেট তো তাই রয়ে গেছে, অর্থাৎ এই 1 গুলো কোত্থেকে এসছে, টু দি পাওয়ারের 1 গুলো এই আগে যে স্টয়চিওমেট্রি বসানো আছে সেখান থেকে এসছে। এটাই অ্যাপারেন্টলি ফিল হচ্ছে যে এক্সপেক্টেড রেট যা ছিল এক্সপেরিমেন্টাল রেটও তাই হয়ে গেছে। তো এইটাতে ম্যাচ করে গেছে, কিন্তু এর মানে এটা না যে সবসময় ম্যাচটা করবে, অনেক সময় ডেভিয়েশন হবে। তো ডেভিয়েশনটা কেমন করে হবে সেগুলো নিয়ে আমরা একটা করে এক্সাম্পল দেখছি। এখানে এক্সপেক্টেড রেট এক্সপেরিমেন্টাল রেট ম্যাচ করে গেছে, এখানে টু দি পাওয়ারের স্টয়চিওমেট্রি 1 টু দি পাওয়ারের স্টয়চিওমেট্রি 1 এসছে যেটা এক্সপেক্টেড রেটও ছিল। কিন্তু সত্যি সত্যি কি এই টু দি পাওয়ারটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 নাকি অন্য কিছু? এই 1টাকে কেবলমাত্র স্টয়চিওমেট্রি থেকে প্রেডিক্ট করে দেওয়া যায়, নাকি এই 1 গুলো অন্য কোনো উপায়ে বার করতে হয়? এই পার্টিকুলার কেসে ম্যাচ করে গেছে, কিন্তু এমনিতে এই 1 গুলো হয়তো অন্য কোনো উপায়ে বার করতে হয়, মানে এই 1টা আর এই 1টা হয়তো সেম নয়। এইটাও 1 টু দি পাওয়ারে গেছে, এটাও 1 টু দি পাওয়ারে গেছে, বাট এক্সপেক্টেড রেটের টু দি পাওয়ারের 1টা স্টয়চিওমেট্রি থেকে আসছে, এক্সপেক্টেড রেটের টু দি পাওয়ারে যে 1টা গেছে ওটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে আসছে। কিন্তু এক্সপেরিমেন্টাল রেটের টু দি পাওয়ার 1 গুলো কি সত্যি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে বলে দেওয়া যায়, না ওটা এক্সপেরিমেন্ট করে বার করতে হয়? সেটা আমরা আস্তে আস্তে এখন দেখব, কারণ ওখানেই ডেভিয়েশনটা দাঁড়িয়ে আছে। তো ফর এক্সাম্পল এই সিচুয়েশনটা দেখে নি, এই সিচুয়েশনে কি এক্সপেক্টেড রেট হতে পারে? এক্সপেক্টেড রেটটা হতে পারে এই সিচুয়েশনে, এক্সপেক্টেড রেট এই সিচুয়েশনে কি হতে পারে? এখানে টু দি পাওয়ারে 2 হবে, রাইট? এক্সপেক্টেড রেট আছে যেহেতু দুটো 2 মোল অফ দা রিঅ্যাক্ট্যান্ট আছে, সো রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ N2O5 দা রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার 2, দ্যাট ইজ স্কয়ার হওয়া উচিত, স্কয়ার হওয়া উচিত এক্সপেক্টেড রেট। এখন যদি সত্যি সত্যি এক্সপেরিমেন্টটা করা হয়, মানে N2O5 কে নেওয়া হয়েছে, হিট করা হয়েছে, সেটা ডিকম্পোজ করছে, তাহলে দেখা যাবে যে এই রেটটা ফলো হচ্ছে না। অ্যাকচুয়াল রেট কি দাঁড়াবে? অ্যাকচুয়াল রেট বা এক্সপেরিমেন্টাল রেট দেখতে পাওয়া যাচ্ছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, অ্যাকচুয়াল রেট যেটা কিনা এক্সপেরিমেন্ট থেকে আসছে, তো এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে the rate is equal to K into concentration of N2O5 to the power 1, এই যে rate is equal to K into concentration of N2O5 to the power 1। so clearly আগেরটাতে ভ্যারি করেছিল, আগেরটাতে এক্সপেক্টেড রেট এক্সপেরিমেন্টাল রেট ইকুয়াল হয়েছিল, সেমই ছিল, দুটোরই টু দি পাওয়ারে 1 1 করেছিল, কিন্তু এখন ভ্যারি করে গেছে। এখানে এক্সপেক্টেড রেট যা ছিল এক্সপেরিমেন্টাল রেট তা নেই। সো কোশ্চেন হচ্ছে এখানে স্কয়ারটা ছিল, স্কয়ার টার্মটা এসছে স্টয়চিওমেট্রি থেকে, এই 2 থেকে স্কয়ার টার্মটা এসছে, বুঝতে পারছি এখানে 1 টার্মটা এলো কোথা থেকে? সেই পুরো 1 টার্মটা অ্যাপিয়ার করছে কোথা থেকে? এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। দুটোর মানেটা কি বুঝে নেওয়া যাক। এক্সপেক্টেড রেট বলছে N2O5 এর কনসেন্ট্রেশন যদি বাড়াই, তাহলে রেট কনসেন্ট্রেশন যত বাড়াবো তার স্কয়ার টার্মে বাড়বে, মানে N2O5 এর কনসেন্ট্রেশন ডাবল করলে রেট 2 স্কয়ার, দ্যাট ইজ 4 টাইমস হবে। N2O5 এর কনসেন্ট্রেশন ট্রিপল করলে 3 স্কয়ার, মানে 9 টাইমস হবে। এটা আমাদের এক্সপেকটেশন। N2O5 রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যা ছিল তার থেকে যদি 4 টাইমস করে দিই, তাহলে 4 স্কয়ার মানে রেট 16 টাইমস হবে। এইটা আমাদের এক্সপেকটেশন ছিল। রিয়েলিটিতে কি হচ্ছে যে N2O5 এর কনসেন্ট্রেশন ডাবল করছি, তো রেট ডাবলই হচ্ছে, স্কয়ার টার্মে বাড়ছে না। N2O5 এর কনসেন্ট্রেশন আমি ট্রিপল করছি, তো রেটও ট্রিপলই হচ্ছে, স্কয়ার টার্মে বাড়ছে না। N2O5 এর কনসেন্ট্রেশন আমি 4 টাইমস করছি, তো রেটটাও 4 টাইমসই হচ্ছে, স্কয়ার টার্মে বাড়ছে না। এক্সপেকটেশন ছিল স্কয়ার টার্মে বাড়বে। বা উল্টো ভাবে যদি কমাই, N2O5 এর কনসেন্ট্রেশন হাফ করে দিয়েছি, রেট হাফ স্কয়ার মানে 1/4 টাইমস কমে যাবে। কিন্তু এক্সপেরিমেন্টালি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে যদি হাফ টাইম কমাই, রেটও হাফ টাইমই কমছে। অর্থাৎ আমার এক্সপেকটেশন ছিল যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত টাইমস করব তার স্কয়ার টার্মে রেটের চেঞ্জ হবে, বাড়াই বা কমাই। 2 টাইমস বাড়ালে রেট 2 into 2 মানে 2 স্কয়ার, দ্যাট ইজ 4 টাইমস বাড়বে। 2 টাইমস কমালে 4 টাইমস কমবে, দ্যাট ইজ 1/4 টাইমস হয়ে যাবে। এটা এক্সপেকটেশন ছিল। রিয়েলিটি দেখা যাচ্ছে সেম হতে যাচ্ছে। হাফ টাইম কমাচ্ছি তো হাফ টাইমই কমছে, 2 টাইমস বাড়াচ্ছি তো 2 টাইমসই বাড়ছে, কারণ টু দি পাওয়ারে 1 আসছে।
এক্সপেরিমেন্ট করে যখনই দেখতে পাওয়া যাচ্ছে যে রেটটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, স্কোয়ার টার্মের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে না, তো কোশ্চেন আসছে এই ওয়ানটা কোত্থেকে এলো। এই ওয়ানটাকে বলে অর্ডার অফ দ্য রিয়াকশন। অর্ডার অফ দ্য রিয়াকশন, অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টালি যে টু দি পাওয়ারটা এলো সেইটা, এক্সপেরিমেন্টালি যে টু দি পাওয়ারটা এলো সেইটা। এবং এই অর্ডার ক্লিয়ারলি বুঝতে পারছি ওয়ানটাকে এক্সপেরিমেন্ট করা ছাড়া অন্য কোনো ভাবে বার করার কোনো উপায় নেই, এটা প্রেডিক্ট করা পসিবলই নয়। অর্থাৎ এই রিয়াকশনটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। কেমন রিয়াকশন? কারণ অর্ডার হচ্ছে ওয়ান, সো ফার্স্ট অর্ডার রিয়াকশন। যে ফার্স্ট অর্ডার রিয়াকশনে N2O5 এর কনসেন্ট্রেশনের সঙ্গে টু দি পাওয়ার 1 প্রপোর্শনে রেট চেঞ্জ হচ্ছে এক্সপেরিমেন্টালি, ট্রুলি। সো দিস ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন। কিন্তু আমার এক্সপেকটেশন যদিও বা ছিল সেকেন্ড অর্ডার রিয়াকশন হওয়ার। এখান থেকে আমরা বলতে পারছি এই অর্ডার জিনিসটা কেমন, এই অর্ডার জিনিসটা হচ্ছে পুরোপুরি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, পুরোপুরি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। অর্ডারটা কখনোই আমরা থিওরিটিক্যালি প্রেডিক্ট করতে পারবো না। দিস ওয়াজ দ্য স্টয়কিওমেট্রি এন্ড নট দ্য অর্ডার, এন্ড দিস ওয়ান ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। এই অর্ডার সম্পর্কে 3-4টে পয়েন্ট লিখে নাও যে অর্ডার অফ দ্য রিয়াকশন বলতে তাহলে আমরা কি বুঝি, বা এর 3-4টে পয়েন্ট যারা আগের ক্লাসে লিখেছে তাদের লেখার দরকার নেই, যারা লেখনি তারা লিখে নাও। অর্ডারের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে অর্ডার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড হয়। অর্ডার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। অর্ডারকে থিওরিটিক্যালি প্রেডিক্ট করা পসিবল নয়। কোশ্চেনে অর্ডার দেওয়া থাকবে, মানে ডাইরেক্টলি দেওয়া না থাকুক, বিভিন্ন হিন্ট দেওয়া থাকবে যাতে তুমি অর্ডারটা প্রেডিক্ট করতে পারো। অর্ডার প্রেডিক্ট করতে পারার মতন ডিফারেন্ট হিন্ট দেওয়া থাকবে। সো অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অর্ডারটা অলওয়েজ ইন্টিজার হতে পারে। অর্ডারটা ইন্টিজার হতে পারে, যেমন 1 2 3 এগুলো অর্ডার হতে পারে। অর্ডার 0 হতে পারে। ওকে, সো অর্ডার কি হতে পারে? অর্ডার ইন্টিজার হতে পারে, অর্ডারটা 0 হতে পারে, অর্ডারটা ফ্র্যাকশনও হতে পারে। আচ্ছা, আর কি অর্ডারের ফিচার? অর্ডারটার সঙ্গে নো নেসেসারি রিলেশনশিপ। অর্ডারের সঙ্গে স্টয়কিওমেট্রির কোনো নেসেসারি রিলেশনশিপ নেই। নো নেসেসারি রিলেশনশিপ উইথ স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রির সঙ্গে অর্ডার সেম হতেও পারে, অর্ডার ডিফারেন্ট থাকতেও পারে। যেমন আমরা একটু আগে দেখেছিলাম এই পার্টিকুলার এক্সপেরিমেন্টাল রেট ল এক্সপেক্টেড রেট ডটে, এখানে এই ওয়ানটা তাহলে কি? দিস ওয়ানস আর এক্সপেরিমেন্টালি থেকে যেটা এলো ওটা কি? অর্ডার অফ দ্য রিয়াকশন, যেটা কিনা স্টয়কিওমেট্রির সঙ্গে সেম হয়ে গেছে, এক্সপেক্টেড রেটের সঙ্গে মিলে গেছে। অর্থাৎ এক্সপেক্টেড রেটের টু দি পাওয়ারে যে 1 গুলো ছিল সেই 1 গুলো ছিল স্টয়কিওমেট্রি থেকে, কিন্তু এক্সপেরিমেন্টাল রেটের টু দি পাওয়ারে যে 1 গুলো এসেছে ওই 1 গুলো অর্ডার থেকে। তাই এই রিয়াকশনটার জন্য বলতে পারি যে অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন এটা হচ্ছে 1, উইথ রেসপেক্ট টু আয়োডিন এটাও হচ্ছে 1, আর ওভারঅল অর্ডার সেটা হচ্ছে দুজন অ্যাড হয়ে যাবে। ওভারঅল অর্ডার দাঁড়াবে 1 + 1 দ্যাট ইজ 2। তার মানে রিয়াকশনটা কত অর্ডার রিয়াকশন? সেকেন্ড অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? সেকেন্ড অর্ডার রিয়াকশন। কিন্তু এই 2টা যদিও বা 1 বারবার বলছি 1 কিন্তু এই 1টা অর্ডার, এই 1টা অর্ডার, বাট এই 1 গুলো স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট ছিল, যেটা এখানে বুঝতে পারা যাচ্ছিল না কারণ সেম ছিল, কিন্তু এটা এখানে ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। এখানে স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট ছিল 2 বাট অর্ডার হচ্ছে 1। এখানে একটাই রিঅ্যাকট্যান্ট, তাই এটাই ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, এন্ড এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। একটা ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্টটা, অর্ডারের কনসেপ্টটা। অর্ডার হচ্ছে তাহলে কি ফিচার? অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টালি বার করতে হবে, থিওরিটিক্যালি বার করার কোনো উপায় নেই। এর ভ্যালু ইন্টিজার হতে পারে 0 1 2 3 4 5 6 এরকম ইন্টিজার হতে পারে। ইউজুয়ালি আমাদের সিলেবাসে আছে 0 অর্ডার রিঅ্যাকশন আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তার ডিটেইলটা আছে। সঙ্গে সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডারে কিছু এক্সাম্পলস আছে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি, থার্ড অর্ডার রিঅ্যাকশন কি, তার কিছু এক্সাম্পল। আর 0 অর্ডার রিঅ্যাকশনের মেইনলি আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মেইনলি ডিটেইল কাইনেটিক্সটা আছে, মানে ডিটেইল ম্যাথমেটিক্যাল ডেরিভেশনস গুলো আছে আমাদের সিলেবাসে, এটা আছে। এবং অর্ডারের সঙ্গে ক্লিয়ারলি স্টয়কিওমেট্রিক কোনো রিলেশনশিপ থাকবে না থাকবে বলা সম্ভব নয়, নেই বলা যাবে না। H2O2 এর কেসে ছিল, H2O2 এর কেসে অর্ডার আর স্টয়কিওমেট্রি ডাইরেক্টলি রিলেটেড ছিল।
এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পেলাম যে অর্ডারটা স্টয়কিওমেট্রি থেকেই পাওয়া যাচ্ছে, কিন্তু পরের কেসটাতে দেখলাম যে অর্ডারের সঙ্গে স্টয়কিওমেট্রির কোনো রিলেশনশিপ নেই। তো অর্ডার এবং স্টয়কিওমেট্রির নো নেসেসারি রিলেশনশিপ আছে। ক্লিয়ার? থাকতেও পারে, তারা সেম হতেও পারে, আবার সেম নাও হতে পারে। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বল, সবসময় হচ্ছে না, কখন হবে কখন হবে না সেটা বুঝতে গেলেও এক্সপেরিমেন্টটা করতে হবে। কখন অর্ডার আর স্টয়কিওমেট্রি সেম হবে, কখন হবে না বুঝতে গেলেও এক্সপেরিমেন্টটা করতে হবে। চলে আসছি আমরা এবার রেট লটাকে তাহলে যদি কম্বাইন করি, যেমন এই রিঅ্যাকশনটা দেখছি, এটাও একটা রিঅ্যাকশন, বলছে 2NO2 প্লাস F2 গিভিং 2NO2F। এই রিঅ্যাকশনের এক্সপেক্টেড রেটটা কি হওয়া উচিত? দিস ইজ দ্য এক্সপেক্টেড ওয়ান, রাইট? এক্সপেক্টেড রেট হওয়া উচিত K into NO2 স্কয়ার into F2 to the power 1। স্টয়কিওমেট্রি গুলো বসা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অ্যাকচুয়াল অর্ডার বা এক্সপেরিমেন্টাল অর্ডার কি, এক্সপেরিমেন্টাল রেটটা কি? এক্সপেরিমেন্টাল রেট দাঁড়াচ্ছে হচ্ছে K into NO2 to the power 1 যেখানে স্টয়কিওমেট্রি ছিল 2 into F2 to the power 1 যেখানে স্টয়কিওমেট্রি ছিল 1, অর্থাৎ ভ্যারিয়েশনস হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কত হলো এখানে? অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডারের জন্য কোনটা নেব, এক্সপেক্টেডটাকে না এক্সপেরিমেন্টালটাকে? এক্সপেরিমেন্টালটাকে। NO2 রেসপেক্টে অর্ডার 1, F2 রেসপেক্টে অর্ডার 1, ওভারঅল অর্ডারকে n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ 1 + 1 2। ঠিক আছে, টু দি পাওয়ারে যে স্টয়কিওমেট্রি গুলো যাচ্ছে সেগুলো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তাহলে এখন দেখা যাক, একটা জেনারেল রিঅ্যাকশন নিয়েছি, জেনারেল রিঅ্যাকশনটা বলছে AA প্লাস BB গিভিং CC প্লাস DD। এই রিঅ্যাকশনের ল অফ মাস অ্যাকশন থেকে যে এক্সপেক্টেডটা পাচ্ছি সেই রেটটা তো স্টয়কিওমেট্রি দ্বারা কন্ট্রোলড হচ্ছে, K into A to the power A into B to the power B। ঠিক, কিন্তু এর অর্ডারে এখন তাহলে কি লিখবো? অর্ডার এক্সপেরিমেন্টালি যেটা পাচ্ছি, রেট ল যেটা এক্সপেরিমেন্টালি পাচ্ছি, সেইটা রেট ইজ ইকুয়াল টু হচ্ছে K into A to the power X করতে হচ্ছে, যে X আর A সেম কিনা জানা নেই, and B into and কনসেন্ট্রেশন অফ B to the power Y করতে হচ্ছে, যেখানে Y আর B এরাও সেম কিনা জানা নেই। এন্ড এখানে অর্ডারটা কত হচ্ছে তাহলে? অর্ডার X প্লাস Y। X টা হচ্ছে A এর রেসপেক্টে অর্ডার, Y টা হচ্ছে B এর রেসপেক্টে অর্ডার। X আর Y A আর B এর সঙ্গে সেম হতেও পারে নাও হতে পারে, বলা সম্ভব নয়, সেটা বলতে গেলেও এক্সপেরিমেন্টটা করতে হবে। তাই X আর Y এই টু দি পাওয়ার টার্মগুলো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, এবং সেই কারণে X প্লাস Y এটা হচ্ছে পুরো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, সেটাও এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। क्लियर? जनरल फॉर्मेटটা बोलो सर। हम ऑर्डर ऑफ द रिएक्शन के लिए एक्सपेरिमेंटल रेट क्यों लिए हैं, एक्सपेक्टेड रेट क्यों नहीं लिए? क्योंकि अभी आएंगे मॉलिक्यूलरिटी, जब देखेंगे तब हमें पता चलेगा ये डेविएशन का वजह क्या है। थोड़ी देर में हम मॉलिक्यूलरिटी देखने वाले हैं, उसमें हमें पता चलेगा व्हाट इज द रीजन बिहाइंड दिस डेविएशन, जो एक्सपेक्ट जो हम कर रहे हैं वहां से क्यों डेविएट हो रहा है। ठीक, ओके सर। ओके, सो A प्लस BB प्लस CC गिविंग प्रोडक्ट्स, এর টোটাল রেট লটা যদি এখন লিখি তাহলে টোটাল রেট লটা কেমন হওয়া উচিত? এক্সপেক্টেডটা হওয়া উচিত -1/A। টোটাল রেট ল ডিফারেন্সিয়াল আর এক্সপেরিমেন্টাল দুজনকে এখন ইকুয়েট করছি, ডিফারেন্সিয়াল এন্ড এক্সপেরিমেন্টাল দুজনকে ইকুয়েট করছি, -dA dt is equal to -1/B dB dt is equal to -1/C dC dt। অবভিয়াসলি আমরা প্রোডাক্টের ব্যাপারে জানি না, তাই এখানে প্লাস দিয়ে প্রোডাক্টের ব্যাপারে লিখতে পারবো না, উইথ রেসপেক্ট টু রিঅ্যাকট্যান্টে লিখতে হবে, কারণ প্রোডাক্ট কি কি হচ্ছে বলা নেই। এন্ড এই রেটটাই ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার এর রেসপেক্টে অর্ডার X, স্টয়কিওমেট্রি নিতে পারবো না, ইনটু B এর রেসপেক্টে অর্ডার Y ইনটু C এর রেসপেক্টে অর্ডার Z। এন্ড তার জন্য আমরা বলতে পারি ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হবে হচ্ছে n ইকুয়াল টু x প্লাস y প্লাস z। এটা হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। সো যে কোনো একটা রিঅ্যাকশনের রেসপেক্টে আমরা বলতে পারি যে রেট ইজ ইকুয়াল টু, এটা ডিফারেন্সিয়াল ফর্ম ছিল, রেট ইকুয়াল টু -1/A dA dt ইকুয়াল টু -1/B dB dt ইজ ইকুয়াল টু -1/C dC dt। এতদূর অবধি আমরা বলতে পারছি, আগের দিন কি শিখেছিলাম, প্রোডাক্টের ব্যাপারে কিছু বলতে পারছি না রেট ইকুয়েশনে, কারণ প্রোডাক্ট কারা কারা আছে তাদের স্টয়কিওমেট্রি কি বলা নেই, তাই বলতে পারছি না। এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু যেটা এক্সপেক্টেড রেট ল ছিল সেখানে হতো K into A to the power A into B to the power B into C to the power C,
বাট আমরা এখন দেখলাম স্টয়কিওমেট্রিতে আসবে না, আসতেও পারে নাও আসতে পারে, বলা পসিবল নয়। তাই এক্সপেরিমেন্টালি এটা হয়ে যাবে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, এন্ড সেটাকে বলা হয় অর্ডার অফ দা রিঅ্যাকশন। এতদূর অবধি করেছিলি মনে আছে আগের ক্লাসে? তাহলে বল এটার রেসপেক্টে রেটটা কি আসা উচিত ছিল ল অফ মাস অ্যাকশন থেকে? এক্সপেক্টেডটা -1/a dA dt is equal to -1/b dB dt is equal to -1/c dC dt। এটা ডিফারেন্সিয়াল ফরম্যাট আসা উচিত ছিল। অ্যাকর্ডিংলি প্রোডাক্ট যেগুলো আসবে প্রোডাক্ট গুলো প্লাস দিয়ে আসা উচিত ছিল। আচ্ছা এবারে বল এটা যখন ল অফ মাস অ্যাকশন দিয়ে পড়েছিলাম তখন কি আসা উচিত ছিল? টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি গুলো পাঠিয়ে যখন করছিলাম ইকুইলিব্রিয়ামে যেভাবে করেছিলাম লাস্ট ইয়ারে, k ইনটু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার a। লাস্ট ক্লাস এখানেই পজ করেছিলাম মনে আছে? এক্সপেক্টেডটা বলে তুই জিজ্ঞেস করি স্যার এক্সপেরিমেন্টালটা কি হবে, বললাম নেক্সট ক্লাসে বলবো। এক্সপেরিমেন্টালটাই চলছে এখন, মনে আছে না? ভুলে গেছিস? বার কর একবার। k into a to the power তার স্টয়কিওমেট্রি a into b to the power তার স্টয়কিওমেট্রি b into c to the power তার স্টয়কিওমেট্রি c, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এখন বলতে চাইছি এক্সপেরিমেন্টালি ডেভিয়েট করবে, এই টু দি পাওয়ারে স্টয়কিওমেট্রি গুলো যাবে না, টু দি পাওয়ারে অন্য নাম্বার আসবে, সেই অন্য নাম্বারটা স্টয়কিওমেট্রি হতেও পারে নাও হতে পারে, বলা পসিবল নয়। এক্সপেরিমেন্ট করে বার করতে হবে টু দি পাওয়ারে কি কি ডিজিট আসবে, যেরকম এইখানে আমি লিখেছি এক্স ওয়াই জেড আসবে, এ বি সি আসতেও পারে নাও আসতে পারে, বলা পসিবল নয়। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে বলা হয় অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। তো আমরা অর্ডারটা দেখার চেষ্টা করছি, আরো আগে অর্ডার গুলোই দেখবো, ঠিক আছে? মাথায় ঢুকেছে মোটামুটি? বল এমনি যে কোনো এক্স ওয়াই জি না লিখে তুমি পি কিউ আর লিখে দাও, সেক্ষেত্রে অর্ডার হবে পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে? কিন্তু এবিসি লেখা যাবে না, কারণ এখানে স্টয়কিওমেট্রি এবিসি আছে, এবিসিটা লেখা যাবে না। বাকি যে কোনো ভেরিয়েবল তুমি লিখে দাও, এম এন ও লিখে দাও, এম প্লাস এন প্লাস ও হবে, সেক্ষেত্রে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। এই দেখো না তোমার জন্য আমার করে দেওয়া আছে, এই চলো চলো দেখো এবার করে ফেলো এটা। তাহলে এ প্লাস বিবি প্লাস সিসি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, রেট হবে হচ্ছে এ বি সি, যে কোনো একটাকে এক্স ধরে নিয়েছে এখানে, তাই মাইনাস ডিএক্স বাই ডিটি করেছে। রেট যেহেতু বলছে দ্যাট ইজ তোমার রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে বলছে, তাই মাইনাস সাইন এসছে, ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে কে ইনটু এ টু দি পাওয়ার এ হচ্ছে, স্টয়কিওমেট্রি আসবে না, ওটা এক্সপেক্টেড রেট লতে আসছে, ল অফ মাস অ্যাকশনে পি হয়েছে, ইনটু বি টু দি পাওয়ার কিউ হয়েছে, ইনটু সি টু দি পাওয়ার আর হয়েছে। তাহলে পি প্লাস কিউ প্লাস আরটা কি? অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, যেটা এক্সপেরিমেন্টালি বের হচ্ছে। এবারে বলো এই পিটাকে কি বলবো? শুধু পিটাকে, শুধু পিটা কি? অর্ডার অফ দ্য রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু এ, কিউটা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু বি, আর আরটা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু সি। এই পি প্লাস কিউ প্লাস আর বা পি কিউ আর ইন্ডিভিজুয়ালিও তারা এ বি সি এর সঙ্গে ইকুয়াল হবে। পি কিউ আর এটা কি এ বি সি এর সঙ্গে ইকুয়াল হবে? হতেও পারে নাও হতে পারে, এক্সপেরিমেন্ট না করে বোঝা পসিবল না। এতক্ষণ ধরে বলার পরে একজন বলছে হ্যাঁ একজন বলছে না, আরে হতেও পারে নাও হতে পারে, ওটাই বলা পসিবল নয়। ওটা বলতে গেলেও এক্সপেরিমেন্টটা করতে হবে। যদি আমাকে বলতে হয় পিটাই এ অ্যাকচুয়ালি, কিউটাই বি অ্যাকচুয়ালি, আরটাই সি অ্যাকচুয়ালি, সেটা বলতে গেলেও আগে এক্সপেরিমেন্ট করতে হবে। ওরে টু দি পাওয়ারে যে ভ্যালু আসবে সেটা যদি স্টয়কিওমেট্রির সঙ্গে মিলে যায় বলবো সেম সেম এসছে, না মিললে বলবো আলাদা এসছে। ক্লিয়ার? তাহলে অর্ডারের তিনটে ফিচার কি লিখে নেই একটু অনুষ্কা। অর্ডার বলে এই ইকুয়েশনটা লিখে নাও একটু, এইটা জাস্ট লিখে নাও অর্ডার বলে, আর তিনটে ফিচার একটু লিখে নাও। ফার্স্ট ফিচারটা লেখো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, অর্ডার ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। নাম্বার 2 লিখবে ইট ক্যান বি ইন্টিজার, মানে ইট ক্যান বিটা লেখার দরকার নেই, দেখো ইন্টিজার, অর্ডারটা ইন্টিজার হতে পারে 1 2 এটসেট্রা, 0 অর ফ্র্যাকশন, কিন্তু নেগেটিভ কখনোই হবে না, ঠিক আছে? অর্ডার কখনোই নেগেটিভ হবে না। ইন্টিজার মানে পজিটিভ ইন্টিজার, 0 অর ফ্র্যাকশন, ইউজুয়ালি নেগেটিভ হয় না। আচ্ছা 3 নাম্বার পয়েন্টটা লিখবে নো নেসেসারি রিলেশনশিপ উইথ স্টয়কিওমেট্রি। অর্ডারের সঙ্গে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই। ক্লিয়ার অর্ডারের ব্যাপারে? ভেরি গুড, বলো। হ্যাঁ হয়, কখনো কখনো হয়। এক্সপেরিমেন্টে যদি নেগেটিভ আসে মানে একজনের কনসেন্ট্রেশন বাড়াচ্ছিস, রেট কমছে। কনসেন্ট্রেশন বাড়ালে রেট বাড়ার কথা কিনা, অর্থাৎ বেশি বেশি করে তেল দিচ্ছিস, লুচি ভাজা হচ্ছে না, এরকম সিচুয়েশনে নেগেটিভ হয়ে যাবে। ইউজুয়ালি সেটা হয় না,
ইউজুয়ালি আমরা জানি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়িয়ে দিই তাহলে রেটও বাড়বে, কিন্তু রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি স্টিল রেট কমছে, এরকম সিচুয়েশনে ওই পার্টিকুলার রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে অর্ডারটা নেগেটিভ হয়ে যাবে। এবার স্টয়কিওমেট্রি তো কোনোদিনই নেগেটিভ হবে না, তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অর্ডার আর স্টয়কিওমেট্রি একদম ডিফারেন্ট অ্যাসপেক্ট। স্টয়কিওমেট্রিটা মোল নাম্বার থেকে ব্যালেন্স করে স্টয়কিওমেট্রি কোথা থেকে অ্যাপিয়ার করে? স্টয়কিওমেট্রির অরিজিন কি? ব্যালেন্সিং, এন্ড ব্যালেন্সিং এর অরিজিন, ব্যালেন্সিং কেন করি আমরা? কাকে স্যাটিসফাই করার জন্য? ব্যালেন্স ল অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাসকে স্যাটিসফাই করার জন্য আমরা ব্যালেন্সিং করে থাকি, এন্ড সেই ব্যালেন্সিংটা এখানে ডাইরেক্টলি রিলেটেড নয়। মানে এখান থেকে কি একটা হিন্ট তোমরা পাচ্ছ যে ব্যালেন্সিংটা করলাম আমরা ল অফ কনজারভেশন অফ মাসকে মেনটেন করার জন্য, অর্থাৎ যতগুলো রিঅ্যাক্ট্যান্ট থাকবে সেরকমই তাতে যা যা অ্যাটম ইনভলভ থাকবে সেগুলোই প্রোডাক্টটা অন্য অন্য ফর্মে অ্যাভেলেবেল থাকবে। কিন্তু অর্ডার করতে গিয়ে দেখতে পাচ্ছি, অর্ডার করতে গিয়ে দেখতে পেলাম যে সবাই মানে স্টয়কিওমেট্রিতে যা যা ভ্যালু আসছে সেটাই টু দি পাওয়ারে যাচ্ছে না। এর মানে কি এইটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে ব্যালেন্সিং এর জন্য যত যত মোল আমি ভেবেছিলাম তারা সবাই রিঅ্যাক্ট করে যাবে দিয়ে প্রোডাক্ট তৈরি করবে, অ্যাকচুয়াল রিঅ্যাকশনে সমস্ত মোলগুলো রিঅ্যাক্ট করছে না, একটা সার্টেন পার্সেন্টেজ অফ মলিকুলে রিঅ্যাক্ট করছে, কিছুটা মলিকুল অল টাইম আনরিঅ্যাক্টেড রয়ে যাচ্ছে, টোটাল পুরো মলিকুলটাই রিঅ্যাক্ট সবসময় করে যাচ্ছে না। সেই কারণে স্টয়কিওমেট্রি থেকে অর্ডারটা ডেভিয়েট করছে, এটা একটা কারণ, পরে আরো কারণ দেখব। চলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে একটা এক্সাম্পল দেখে নি, পুরো সিনটা ক্লিয়ার হয়ে যাবে। N2O5 থেকে 2NO2 +O2, এই রিঅ্যাকশনটাতে এক্সপেরিমেন্টালি অর্ডারটা যদিও স্টয়কিওমেট্রি তার 1ই আছে, টু দি পাওয়ারে কি যাওয়ার কথা? এমনিতে 1ই যাওয়ার কথা, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি 1ই গেছে। এই রেটটা কি এক্সপেরিমেন্টাল না এক্সপেক্টেড? তো এইখানে যা রেট লিখছি সবই এখন এক্সপেরিমেন্টাল, যদিও বা ম্যাচ করে গেছে, ঠিক আছে, ডেভিয়েট হয়নি এখানে। অর্থাৎ এখানে যদি আমি ল অফ মাস অ্যাকশন থেকে লিখতাম তাহলেও লিখতাম রেট ইকুয়াল টু K ইনটু N2O5 টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি 1, কিন্তু এখনো লিখেছি K ইনটু রেট ইকুয়াল টু K ইনটু N2O5 টু দি পাওয়ার 1। তাহলে অনুষ্কা বলো এই 1টা কি এই 1টা? না, এটাই তো বলতে চাইছি, এই 1টা স্টয়কিওমেট্রি থেকে আসেনি, এই 1টা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এন্ড এই 1টা অর্ডার 1, এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের एग्जांपल। এটা জিজ্ঞেস করে এই 1টা পেলাম কোথা থেকে? এক্সপেরিমেন্ট করে, কোশ্চেনটা দিয়ে দেওয়া থাকবে, যেটা কোশ্চেনে এক্সাম হলে বসে তো আমি এক্সপেরিমেন্ট করব না, যে এক্সাম দিয়েছে কোশ্চেন দিয়েছে আগে ল্যাবরেটরিতে গিয়ে এক্সপেরিমেন্ট করে আসি, তারপরে অর্ডার বার করি, তারপরে প্রবলেম করব, এটা তো করব না। সো এক্সাম হলে এটা অর্ডার 1 টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি 1 যেটা গেছে এটা এক্সপেরিমেন্টালি বার করা হয়েছে, সেটা বাই চান্স এখানে মিলে গেছে। পরে রিঅ্যাকশনটা দেখো, NH4 এতক্ষণ দুই একটা ডেভিয়েশনের কেস দেখলাম, এখন মিলে গেছে সেই কেসগুলো দেখছি। NH4NO2 থেকে N2 + 2H2 তৈরি হচ্ছে, তো এক্সপেক্টেড রেটটা কি হবে? K ইনটু NH4NO2 হোল টু দি পাওয়ার 1, বিকজ স্টয়কিওমেট্রি 1 আছে, এক্সপেরিমেন্টালও সেটাই পেয়েছি K ইনটু NH4NO2 টু দি পাওয়ার 1, যদিও এই 1টা অর্ডার 1, এই 1টা স্টয়কিওমেট্রি 1, তারা এখানে মিলে গেছে, নাও মিলতে পারতো। ক্লিয়ার? পরে রিঅ্যাকশনটা দেখো, H2O2 ডিকম্পোজ করে ওয়াটার এন্ড অক্সিজেন তৈরি করছে, হাফ অক্সিজেন তৈরি করছে, H2O2 ডিকম্পোজ করে ওয়াটার এন্ড হাফ অক্সিজেন তৈরি করছে। সো এগেইন এক্সপেরিমেন্টাল রেটটা কি হওয়ার কথা ছিল, এই এক্সপেক্টেডটা কি হওয়ার কথা ছিল ফ্রম ল অফ মাস অ্যাকশন, যে K ইনটু H2O2 টু দি পাওয়ার 1, কারণ স্টয়কিওমেট্রি আছে 1, হয়েছেও K ইনটু H2O2 টু দি পাওয়ার 1, কিন্তু এই 1টা সেম নয়, এটা স্টয়কিওমেট্রি 1, এটা এক্সপেরিমেন্ট থেকে বার করা হয়েছে সেই 1, দ্যাট ইজ অর্ডার 1। ক্লিয়ার? লাস্টের রিঅ্যাকশনটা দেখো, SO2Cl2 ডিকম্পোজ করে SO2 + Cl2 তৈরি হচ্ছে, টু দি পাওয়ারে 1 গেছে, স্টয়কিওমেট্রিও ছিল 1, এরও টু দি পাওয়ারে 1 এসেছে, বাট দিস টু ওয়ান্স আর নট ফ্রম দ্য সেম ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক 1, এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন 1। ক্লিয়ার হয়েছে এবার পুরো জায়গাটা? চলো পরের রিঅ্যাকশন দেখে নিচ্ছি। অনলাইনে যারা আছো কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে, আমরা পরপর এখন এক্সাম্পল গুলো দেখবো বেশ কিছু, তারপরে আমরা ইউনিটটা বার করবো, তারপরে কাইনেটিক্সে চলে যাব। সো ক্লিয়ার পুরোটা? কারো হোপফুলি কোনো ডাউট নেই? সৌমি, সার্গিক, দৈবজিৎ, সুমেইরা, নন্দিনী, কারোর কোনো ডাউট থাকলে আমাকে পজ করে জিজ্ঞেস করে নিও, আদারওয়াইজ আমি একটু ফার্স্ট মুভ করছি কারণ एग्जांपल আছে এখানে ইজি। सर एक হ্যাঁ বলো। ये हम लोग जो आप जो रेट निकाले, एवरी रेट इज एक्सपेरिमेंटल, राइट? ये सारा रेट एक्सपेरिमेंटल है, अभी मैंने एक्सपेक्टेड को छोड़ दिया, एक्सपेक्टेड को तब तक हम चल रहे थे जब तक आपको समझाना था ऑर्डर क्या है, ऑर्डर निकल गया, अब एक्सपेक्टेड पे जाएंगे ही नहीं, आने वाले सारे रेट एक्सपेरिमेंटली होने वाला है। ठीक है, ओके। सो सेकंड ऑर्डर रिएक्शन, स्टोइशियोमेट्री 2,
অর্ডার অলসো 2, সো ম্যাচ করে গেছে। এক্সপেক্টেডটাও ছিল k into NO2 স্কয়ার এন্ড এক্সপেরিমেন্টালটা এসেছে k into NO2 স্কয়ার। এটাও একটু আগে দেখেছি, রাইট? এক্সপেরিমেন্টালি যা ছিল এইখানটায় মনে করে দেখ, আগের দিন ক্লাস শেষ করেছিলাম এই এক্সাম্পলটাতে। এক্সপেক্টেড রেটটা ছিল হচ্ছে k into h2 to the power 1 into i2 to the power 1, যদিও বা 1 1 তাদের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বাট এখানে যে টু দি পাওয়ারে 1 গুলো এসেছে সেগুলো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট নয়, সেগুলো এক্সপেরিমেন্ট থেকে এসেছে অর্ডার h2 রেসপেক্টে অর্ডার 1, i2 রেসপেক্টে অর্ডার 1 এন্ড ওভারঅল অর্ডার 2, দ্যাট ইজ ওয়াই সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এটা তো দেখো NO রেসপেক্টে অর্ডার 1, O3 রেসপেক্টে অর্ডার 1 এন্ড সেক্ষেত্রে ওভারঅল অর্ডার হচ্ছে 1 + 1 2, এরও টু দি পাওয়ারে 1 আছে, এরও টু দি পাওয়ারে 1 আছে, সো ওভারঅল অর্ডার হচ্ছে 2, তাই সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। যদিও বা স্টয়কিওমেট্রির সঙ্গে এই কেসগুলো ম্যাচ করে গেছে। একটু আগে দেখছিলাম আমরা সেই কিছু কেস সেখানে ম্যাচ করেনি, এখন দেখলাম সেই কিছু কেস সেখানে ম্যাচটা করে গেছে। কিন্তু করবে কি করবে না এটা আবার বলতে গেলেও এক্সপেরিমেন্টটা করতে হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে মোটামুটি ভাবে? একটা করে এক্সাম্পল লিখে রেখে দিতে পারো খাতায় পছন্দের মতন করে যদি লিখতে চাও, আদারওয়াইজ বোর্ড ওয়ার্কটা নিতে পারো। চেঞ্জ করছি। স্যার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আর থার্ড অর্ডার রিঅ্যাকশন তো নেই। কে বলেছে নেই? এক্সাম্পল আছে, কাইনেটিক্সটা নেই, এক্সাম্পল আছে, যা পড়াচ্ছি সব আছে, ঠিক আছে? আর তোমার স্কুলের নাম তো বলোই না, তোমার স্কুলে তো সবই আছে, তোমার স্কুলে তো পারলে গ্র্যাজুয়েশন থেকেও কোশ্চেন দিয়ে দেয়। আছে আছে, এগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে? কাইনেটিক্স নেই, জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারে কাইনেটিক্স আছে, কিন্তু কাইনেটিক্স মানে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, ইন্টিগ্রেশন এগুলো আছে, কিন্তু এদের এক্সাম্পল সবকিছুই আছে। যে কোনো এক্সাম্পল জিজ্ঞেস করতেই পারো অর্ডারটা কত। তো দেখো এটা থার্ড অর্ডার রিঅ্যাকশন, কারণ স্টয়কিওমেট্রি যদিও স্টয়কিওমেট্রির সঙ্গে ডিপেন্ডেন্ট নয়, কিন্তু রেট ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি স্টিল k into NO2 স্কয়ার into O2, সো k into NO2 স্কয়ার into O2 মানে ওভারঅল অর্ডার হবে 2 উইথ রেসপেক্ট টু NO এন্ড 1 উইথ রেসপেক্ট টু অক্সিজেন, তাহলে ওভারঅল অর্ডার হবে 2 + 1 দ্যাট ইজ 3। ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হবে টু দি পাওয়ারে আছে এখানে 2, এখানে টু দি পাওয়ারে আছে 1, তাহলে ওভারঅল অর্ডার n ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, তাই এটাকে আমরা থার্ড অর্ডার রিঅ্যাকশন বলছি। এগুলোতে স্টয়কিওমেট্রির সঙ্গে অর্ডারটা ম্যাচ করে গেছে, নাও ম্যাচ করতে পারতো। ফর এক্সাম্পল এটাও থার্ড অর্ডার রিঅ্যাকশন, টু দি পাওয়ারে আছে 2, টু দি পাওয়ারে আছে 1, সো থার্ড অর্ডার রিঅ্যাকশন 2 + 1 দ্যাট ইজ 3, যদিও স্টয়কিওমেট্রির সঙ্গে গুলো ম্যাচ করে গেছে। ক্লিয়ার? থার্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল চলে আসছে এবার একটু ফ্র্যাকশনাল অর্ডারে। ফ্র্যাকশনাল অর্ডার মানে ভালো করে বুদ্ধি করে বলো, ফ্র্যাকশনাল অর্ডার কেসগুলোতে অর্ডার আর স্টয়কিওমেট্রি ম্যাচ করবে কোনোদিনও? কারণ স্টয়কিওমেট্রি কখনোই ফ্র্যাকশনে, কিন্তু অর্ডারে দেখবে এক্ষুনি আমরা ফ্র্যাকশন আসতে চলেছে। তো এখন যে কেসগুলো দেখবো ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশনে, সেখানে ম্যাচটা করার নাই চান্স থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? চেঞ্জ করছি, একটা দুটো করে এক্সাম্পল লিখে দাও, বইতেও অনেক কিছু আছে। সো ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন কি বলছে দেখো, এখানে স্টয়কিওমেট্রি কত আছে, তাহলে এক্সপেক্টেড রেট লা হওয়ার কথা কি ছিল? k into CH3CHO টু দি পাওয়ার 1, হয়েছে কি k into CH3CHO টু দি পাওয়ার 3/2, সো ক্লিয়ারলি অর্ডার এখানে 1.5। আমরা বলেছি অর্ডার ইন্টিজার হতে পারে, 0 হতে পারে, বা ইভেন ফ্র্যাকশনও হতে পারে। পরেরটা দেখো H2 + Br2 গিভিং 2HBr, টু দি পাওয়ারে কি আসার কথা? টু দি পাওয়ারে আসার কথা H2 to the power 1 into Br2 to the power 1, এক্সপেক্টেড রেট ফ্রম দ্য ল অফ মাস অ্যাকশন এই আসার কথা, কিন্তু এসছে কি H2 to the power 1 এসছে, বাট Br2 to the power হাফ এসছে। ওভারঅল অর্ডার কত? 1 + হাফ, দ্যাট ইজ 1.5, 1 + হাফ দ্যাট ইজ 1.5, ঠিক? তার মানে এখানে ফ্র্যাকশনাল অর্ডার মানে হচ্ছে এখানে ডেভিয়েট করা, ক্লিয়ারলি বুঝতে পারছি ডেভিয়েট করছে। কোনোদিনই স্টয়কিওমেট্রিটা ফ্র্যাকশন হয় না, কিন্তু আমরা অর্ডার ফ্র্যাকশনে পাচ্ছি। পরেরটাও দেখো COCl2 টু দি পাওয়ারে 1 আসা উচিত ছিল, আগে স্টয়কিওমেট্রি 1 আছে, কিন্তু টু দি পাওয়ারে এসেছে 3/2, সো অর্ডার 3/2। তার মানে অর্ডার এখান থেকে আরোই ক্লিয়ার হয়ে গেল, অর্ডারটা ডেভিয়েট করে যাচ্ছে ফ্রম দা। এখানে তোমাকে কোয়েশ্চেন কি আসবে? এখানে কোয়েশ্চেন আসবে একটা রিঅ্যাকশন তুলে দেবে, অর্থাৎ এখানে এক্সাম্পল গুলো মেমোরাইজ করে রাখতে হবে, বইতে যত এক্সাম্পল আছে, যে যদি হঠাৎ করে একটা রিঅ্যাকশন তুলে দিয়েছে, এই রিঅ্যাকশনটা তুলে দিয়েছে, দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস রিঅ্যাকশন, তুমি রিঅ্যাকশনটাই দেখোনি বইতের এক্সাম্পল, তাহলে তুমি 3/2 না 5/2 না 1 না 5 কিছু লিখতে পারবে আদৌ? সো বেসিক্যালি এখানে এক্সাম্পল গুলো মেমোরাইজ করে রাখতে হবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের আন্ডারে যতগুলো এক্সাম্পল বইতে দেওয়া আছে, অ্যাটলিস্ট অতগুলো এক্সাম্পল মেমোরাইজ করে রাখবে, যে দিস আর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, দিস আর দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, দিস আর দ্য থার্ড অর্ডার রিঅ্যাকশন। এখানে মেমোরাইজ করার পার্ট হচ্ছে এক্সাম্পলটা, কারণ এক্সাম্পলটা মেমোরাইজ না করলে টু দি পাওয়ারে কি যাচ্ছে স্টয়কিওমেট্রি থেকে তুমি বসাতে পারবে না। সবসময় ম্যাচ করবে না কোনো গ্যারান্টি নেই না, ঠিক আছে? তো
বলে দেবে যদি নিউমেরিক্যাল আসে, নিউমেরিক্যালের সময় এক্সপেরিমেন্টাল রেট বলে দেবে, যেখান থেকে তুমি অর্ডারটা কোনো না কোনো ভাবে হিন্ট পেয়ে যাবে। কিন্তু যদি ডাইরেক্ট 1 মার্কের কোয়েশ্চেন দিয়েছে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, আর ইকুয়েশনটাই তুমি জানো না, বইতে পড়োনি, তো কি করে অর্ডার লিখবে? এক্সপেরিমেন্ট নিশ্চয়ই করতে যেতে পারবে না তুমি তখন, রাইট? আর করতে যেতে পারলেও এক্সপেরিমেন্ট করতেই জানো না, এটা তো পরের কথা, তাই না? তো সুতরাং এখানে অর্ডারটা আমাদের এক্সাম্পল গুলো, যেন এখানেও আমি অনেকগুলো করে এক্সাম্পল দিয়েছি, যাতে এই এক্সাম্পল, বইতে যে এক্সাম্পল আছে সবকটা এক্সাম্পলে ম্যাক্সিমাম এক্সাম্পল মনে রাখতে পারো 1 মার্কের কোয়েশ্চেনের জন্য। যাতে একটা যদি এক্সাম্পল দিয়ে দেয় বা যদি উল্টো কোয়েশ্চেনও দেয়, ইজি কোয়েশ্চেন এসে গেছে খুব, কেমন কোয়েশ্চেন আসে বলছি, ব্ল্যাক পেপার করে গেলে ইজি কোয়েশ্চেন চলে এসেছে, রাইট অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, একটাও এক্সাম্পল মুখস্থ করে যায়নি, লিখতেই পারছি না, এর থেকে ইজি কোয়েশ্চেন কি হতে পারে? একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল দিতে বলেছে, মনে পড়ছে শুধু H2 + I2 থেকে 2HI, আরে ওটা তো সেকেন্ড অর্ডার ছিল, ফার্স্ট অর্ডারটাই মনে পড়ছে না। ক্লিয়ার? মানে খুব ইজি কোয়েশ্চেন এরকম দিয়ে দেয়, একটা ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল দাও, আরে ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল তো মনে পড়ছে না, একটাও তো ইকুয়েশন মুখস্থ রাখিনি, এই সিনটা যেন না হয়। তো দুরকম ওয়েতেই আসতে পারে, একটা ইকুয়েশন দিয়ে জিজ্ঞেস করতে পারে অর্ডারটা বলো, মেমোরাইজ না থাকলে বলতে পারবে না, আবার এক্সাম্পল দাও বলে দিয়ে দিতে পারে, একটা থার্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল দাও, থার্ড অর্ডার রিঅ্যাকশন ইনস্ট্যান্ট, থার্ড অর্ডার মানে বানিয়ে দেওয়া নেক্সট টু ইম্পসিবল যদি তোমার পড়া না থাকে, একটা থার্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল ইনস্ট্যান্ট তুমি বানিয়ে দিতে পারবে না, ইভেন যদি বলি স্টয়কিওমেট্রির সঙ্গে মিলে গেছে তাও তুমি বানিয়ে দিতে পারবে না, এই সব কটা রিঅ্যাকশনের স্টয়কিওমেট্রির সঙ্গে মিলে গেছে কিনা, মিলে গেছে কিনা, যে জাস্ট এইটুকু লিখে দিতে পারলেই থার্ড অর্ডার হয়ে যাবে, আবার স্টয়কিওমেট্রি দেখলেই আমার অর্ডারটা হয়ে যাবে, মিলে গেছে, কিন্তু তারপরে এক্সাম হলে বসে এই এক্সাম্পলটা ইনস্ট্যান্ট মাথায় আসবে যদি না পড়া থাকে, তো ওই জন্য এক্সাম্পল গুলো মেমোরাইজ করে রাখতে হবে। যদি ইজি কোয়েশ্চেন দিয়ে দেয়, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দাও, সেকেন্ড অর্ডার একটা এক্সাম্পল দাও, থার্ড অর্ডার একটা এক্সাম্পল দাও, তুমি যেন প্রপারলি এক্সাম্পলটা ইকুয়েশনের থ্রু দিয়ে দিতে পারো, দিয়ে দেখাতে পারো যে এটা থার্ড অর্ডার রিঅ্যাকশন, টু দি পাওয়ার 2 আছে, টু দি পাওয়ার 1 আছে, ওভারঅল অর্ডার 3, পুরোটা লিখে আসতে পারো, তোমাকে যেটা 1 এ 1 দেয়, 1 মার্কসই দেবে এটাতে, এর থেকে বেশি দেবে না, কিন্তু এক্সাম্পলটা তো লিখে আসতে হবে, ঠিক আছে? তাই এক্সাম্পল যত বেশি এখানে মেমোরাইজ রাখবে তত সুবিধা হবে। কোয়েশ্চেন দেয় ইউজুয়ালি ফার্স্ট অর্ডারের রিঅ্যাকশনের এক্সাম্পল দিতে দেয় না, সেকেন্ড বা থার্ড বা ফ্র্যাকশনালের এক্সাম্পল দিতে দেয়, কেন? ফার্স্ট অর্ডারের কাইনেটিক্সটা আমরা পড়ি, তো অনেক এক্সাম্পল এমনি পড়া হয়ে যায়, চারবার অটোমেটিক্যালি পড়া হয়ে যায়, মনে রয়ে যায়, যেহেতু সেকেন্ড অর্ডারের কাইনেটিক্স আমরা স্টাডি করি না, সিলেবাসে নেই বলে, থার্ড অর্ডারের কাইনেটিক্স স্টাডি করি না, ফ্র্যাকশনাল অর্ডারের কাইনেটিক্স স্টাডি করি না, তাই ওই এক্সাম্পল গুলোই মনে থাকে না, তাই এক্সাম্পল দিতে বলে ওইখান থেকেই দেয়, যে সেকেন্ড অর্ডার একটা এক্সাম্পল দাও, থার্ড অর্ডার রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দাও, একটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল দাও, আসবে একে একে। এবার বার করছি আমরা রেট কনস্ট্যান্টের ইউনিট গুলো বার করব, ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য, থার্ড অর্ডারের জন্য, রেট কনস্ট্যান্ট যেটা কে, তার ইউনিট বার করতে চলেছি। তো এখানে করে দেওয়া আছে, একটু বাড়িতে দেখবে, আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কেমন করে বারটা করবে, একটা করে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা চলে আসছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, করবে কেমন করে সেটা দেখিয়ে দিচ্ছি, ওখানে যদিও করে দেওয়া ছিল, বোর্ড ওয়ার্কটা পাঠালে ওখান থেকে পেয়ে যাবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কেউ একটা এক্সাম্পল লিখেছো একটু বলো দেখি, যে কেউ যাও একটা এক্সাম্পল, যে যা লিখেছো একটু বলো। N2O5 থেকে তৈরি হচ্ছে 2NO2 প্লাস হাফ O2, তাই তো? এরকম একটা কিছু তৈরি হচ্ছে, N2O5 থেকে 2NO2 প্লাস হাফ O2, এখানে যদি 2 পুট করতাম তাহলে আবার সেটা 4NO2 প্লাস O2 হতো, কিন্তু 2টার কোনো মানে নেই, কারণ এটা স্টয়কিওমেট্রি, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সো টু দি পাওয়ার এর 1ই যেতে চলেছে। সো এর রেটটা কি হবে আগে লিখে নি, রেট ইজ ইকুয়াল টু, মানে এখন কিন্তু সমস্ত আর এক্সপেক্টেড রেট ল লিখছি না, ল অফ মাস অ্যাকশনের গল্প ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ছিল ক্লাস 11 এ, সো এক্সপেক্টেড রেটের গল্প এখন ছেড়ে দিচ্ছি, যা আসছে এখন সবই এক্সপেরিমেন্টাল রেট, এক্সপেরিমেন্ট করে যা দেখা গেছে সেই এক্সপেরিমেন্টাল রেট। সো রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট কে ইনটু N2O5 টু দি পাওয়ার এ 1, কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এই 1টা এই স্টয়কিওমেট্রিক 1 নয়, এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড অর্ডার, এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, দ্যাট ইজ 1। এবারে এই অবস্থায় তাহলে কে কত হয়, কে ইজ ইকুয়াল টু, আমাকে রেট কনস্ট্যান্টের ইউনিট বার করতে বলেছে, রেট কনস্ট্যান্ট মানে কে, কে এর ইউনিট গুলো বার করতে বলেছে তিনটা অর্ডার রিঅ্যাকশনের জন্য। সো কে ইজ ইকুয়াল টু কত হয়, কে ইজ ইকুয়াল টু হয় রেট ডিভাইডেড বাই N2O5 টু দি পাওয়ার 1, রাইট? এটাই কে দাঁড়ায়, রাইট? তাহলে আমাকে রেটের ইউনিট জানতে হবে, কনসেন্ট্রেশন ইউনিট জানি মোল পার লিটার, পুট করলে কে এর ইউনিট বেরোবে। এবার আমরা রেটের ইউনিটটা বার করে নিই। রেট মানে কি, এতক্ষণ ধরে রেট মানে দেখেছিলাম আমরা, রেট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম ডিউরেশন, এটাই রেট কিনা বলো। যখন আমরা লিখেছিলাম
একটা ইকুয়েশন থেকে দেখে নিন, যখন আমরা লিখেছিলাম এটাকে রেট ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে কেমন করে লিখবো, -1/1 dN2O5 dt, এটাই লিখবো, হ্যাঁ কি না? যেরকম যখন a b b c c গুলো করছিলাম ডিফারেন্সিয়াল ফর্মে আসছিলাম এরকম করে লিখছিলাম -1/1, কারণ এখানে স্টয়কিওমেট্রি আছে 1, সো সেই 1টাই এখানে নিচে অ্যাপিয়ার করেছে রেসিপ্রোকাল ওয়েতে, -1/1 dN2O5 dt, এটাই আমার রেট আসছিল। তাহলে dN2O5 টা কি? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনে কতটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে dN2O5, আর dt টা কি? টাইম ডিউরেশন। তাহলে রেটের ইউনিট কি হবে? কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই টাইম। কনসেন্ট্রেশনের ইউনিট কি? কনসেন্ট্রেশনের চেঞ্জ, কনসেন্ট্রেশনের ইউনিট একই জিনিস। সো মোল পার লিটার, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই টাইম হচ্ছে সেকেন্ড। মোল পার লিটার এটা হচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জ, টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে রেটের ইউনিট কি বেরোলো? মোল পার লিটার পার সেকেন্ড, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা রেট বেরোলো। এই রেটটা বসবে নিউমারেটরে, আর নিচে আছে কি? কনসেন্ট্রেশন, দ্যাট ইজ মোল পার লিটার। তো পুট করে দিচ্ছি তাহলে কে এর ইউনিট দাঁড়াচ্ছে, রেট হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন মোল লিটার ইনভার্স। তো কি হবে ক্লিয়ারলি? সো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এবারে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? ধরো একটা নিউমেরিক্যাল দিয়েছে, নিউমেরিক্যালে বলে দিয়েছে, কি বলে দিয়েছে নিউমেরিক্যালে, যে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, তার অর্ডার বলে দেওয়া নেই, জাস্ট ইকুয়েশনটা দেওয়া আছে। মেবি ধরো এই ইকুয়েশনটাই দিয়ে দিয়েছে, অর্ডার বলা নেই, কিন্তু এমন একটা কোয়েশ্চেন দিয়েছে যেখান থেকে অর্ডারটাই বার করতে হবে। হয়তো কি বলা আছে, রিঅ্যাকশনটার রেট কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে, যে এই রিঅ্যাকশনটার জন্য k = সামথিং সামথিং সেকেন্ড ইনভার্স। রেট কনস্ট্যান্ট k এর ভ্যালুটা দেওয়া আছে, k এর ভ্যালু থেকে অর্ডার কি করে বুঝবে? k এর ইউনিটটা দেখতে হবে, k এর ইউনিট যা ভ্যালু দেওয়া আছে সেটা কি সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে? যদি k এর ইউনিট সেকেন্ড ইনভার্সে দেওয়া থাকে মানে রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার, কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট হয় সেকেন্ড ইনভার্স, এক্ষুনি ক্যালকুলেট করে আমরা দেখেছি। তাই কোন নিউমেরিক্যালে যদি দেখো k এর ভ্যালু দেওয়া আছে, ওই k টার ইউনিট কি সেটা তোমাকে হেল্প করবে অর্ডারটা বুঝতে। যে অর্ডারটা বুঝতে পারলে তারপরে তো ফার্দার প্রবলেমটা এগোতে পারবে। বোঝা গেছে? মাথায় ঢুকেছে যে k এর ইউনিটটাও যেন ইম্পর্টেন্ট। k এর ইউনিট একদম মনে রাখতে হবে, এটা শুধু সবসময় যে এক্সাম হলে বার করে করে করতে পারবে নয়, মনে রাখতে হবে। বার করাটা তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনেও রাখতে হবে। বার করতেও দিতে পারে, সেক্ষেত্রে 2 মার্কসের প্রবলেম দেবে। আর যদি নিউমেরিক্যাল টাইপের প্রবলেম দেয়, সেখানে k এর ভ্যালুটা বলে দিয়েছে উইথ ইউনিট, ইউনিটটা দেখে আমাকে গেস করতে হচ্ছে যে অর্ডারটা কি। ক্লিয়ার? সেকেন্ড অর্ডারের জন্য যাই, তাহলে এবার যেতে পারি সেকেন্ড অর্ডারে। তাহলে সেকেন্ড অর্ডারে একই ভাবে যাবে, যাই যাবে কিনা আমাকে মনে রাখতে হবে, রেটটা মনে রাখবে, রেটের এই ইউনিটটা মনে থাকবে। তো রেটের ইউনিট কি? রেট মানে কনসেন্ট্রেশন বাই টাইম, কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার বাই টাইম মানে পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে রেট, মনে থাকবে। চলো সেকেন্ড অর্ডারে যাওয়া যাক। একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল বলো। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বলো এক্সাম্পল একটা সেকেন্ড অর্ডারে। NO plus O3 gives NO2 plus O2। সো এটা একটা সেকেন্ড অর্ডার, যদিও স্টয়কিওমেট্রির জন্য সেকেন্ড অর্ডার নয়, এক্সপেরিমেন্টালি সেকেন্ড অর্ডার। সো রেট ইজ ইকুয়াল টু এই রিঅ্যাকশনটা রেট কনস্ট্যান্ট k, যেহেতু সেকেন্ড অর্ডার আমরা জানি, সো NO to the power 1 into O3 to the power 1। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, সেকেন্ড অর্ডার মানে কি এটা হতে পারতো? কেউ একটু বলো তো, সেকেন্ড অর্ডার মানে কি এটাও হতে পারতো? ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হাফ প্লাস 3/2 স্টিল সেকেন্ড অর্ডার। ঠিক আছে? তাই সেকেন্ড অর্ডার মানে টু দি পাওয়ার সবসময় 1 1 হবে তারও কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ এখানে জানি 1 1 তাই 1 1 লিখছি। তাই সেকেন্ড অর্ডার মানে টু দি পাওয়ারে সবসময় সবারই 1 1 হবে, 1 1 হই 2 হবে এরকমটা নয়, হাফ প্লাস 3/2 হতেই পারতো। ফ্র্যাকশনাল অর্ডার অর্থাৎ এর রেসপেক্ট অফ ফ্র্যাকশনাল অর্ডার, এর রেসপেক্ট অফ ফ্র্যাকশনাল অর্ডার, বাট ওভারঅল অর্ডারটা সেকেন্ড অর্ডার হয়ে গেছে, হতেই পারতো। তো স্টয়কিওমেট্রি ওই জন্য এরা স্টয়কিওমেট্রি নয়, এরা অর্ডার। সো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু NO হচ্ছে 1, অর্ডার উইথ রেসপেক্ট টু ওজোন হচ্ছে 1। আচ্ছা তাহলে এখান থেকে k কত হচ্ছে? k ইজ ইকুয়াল টু হচ্ছে রেট ক্রস মাল্টিপ্লাই হচ্ছে রেট ডিভাইডেড বাই NO ইনটু O3। আচ্ছা রেটের ইউনিট বলো কি বেরিয়েছে? মোল লিটার ইনভার্স
সেকেন্ড ইনভার্স, একটু আগেই রেটের ইউনিট বার করেছি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই এখানে কি আসবে, দুটো মোল লিটার ইনভার্স, একই না, এটাও মোল লিটার ইনভার্স, এটাও মোল লিটার ইনভার্স, সো মোল লিটার ইনভার্স, তাহলে একটা মোল লিটার ইনভার্স একটা মোল লিটার ইনভার্স ক্যান্সেল আউট হবে, একটা মোল লিটার ইনভার্স হয়ে যাবে, ইনভার্স ফর্মে চলে যাচ্ছে, তাই মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। কোন একটা নিউমেরিক্যালে তুমি দেখেছো কে এর ভ্যালু দেওয়া আছে, একটা নিউমেরিক্যাল একটা প্রবলেম দিয়েছে, একটা ইকুয়েশন দিয়েছে, কে এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর কে এর ভ্যালুর পাশে ইউনিট লেখা আছে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, মানে রিঅ্যাকশনটা কত অর্ডার, সেকেন্ড অর্ডার। ইউনিট দেখে বুঝতে হবে রিঅ্যাকশনের অর্ডার কত, ক্লিয়ার, ডাইরেক্টলি যদি অর্ডার বলে দেওয়া না থাকে, ঠিক আছে। পরেরটা যাই তাহলে, নিজে নিজে করতে পারবে নাকি, একটা থার্ড অর্ডার বলো দেখি, বলো একটা থার্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল বলো। থার্ড অর্ডার 2NO plus O2 giving 2NO2. So experimentally determine rate law, that rate is equal to K into NO square into O2 to the power 1. So again এই 2টা stoichiometric 2 নয়, এই 1টা stoichiometric 1 নয়, এরা experimentally determine। এবারে তাহলে এখান থেকে K ওভারঅল অর্ডার হচ্ছে 3, NO রেসপেক্টে অর্ডার 2, O2 রেসপেক্টে অর্ডার 1। সো K is equal to কি দাঁড়াচ্ছে, K is equal to দাঁড়াচ্ছে rate divided by concentration of NO the square into concentration of O2 to the power 1। রেটের ইউনিট এক্ষুনি বার করেছি, কি ইউনিট রেটের, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই, এটা হচ্ছে মোল লিটার ইনভার্সের স্কয়ার, আর এটা হচ্ছে শুধু মোল লিটার ইনভার্স, রাইট, তাহলে মোল লিটার ইনভার্সের স্কয়ার, আর এটা হচ্ছে শুধু মোল লিটার ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মোল লিটার ইনভার্সের স্কয়ার পার্টটা রয়ে যাচ্ছে, তাহলে ইউনিট দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মোল স্কয়ার, উপরে গেলে মোল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে লিটার টু দি পাওয়ার -2, উপরে গেলে লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। মোল স্কয়ারটা উপরে গেলে মোল টু দি পাওয়ার -2, লিটার স্কয়ারটা উপরে গেলে লিটার টু দি পাওয়ার -2, এটা উপরে গেলে লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। কোথাও যদি এরকম ইউনিট দেখো তাহলে কি বুঝতে হবে, থার্ড অর্ডার রিঅ্যাকশন। এবারে তোমার কাজ কি থাকবে, তোমার কাজ থাকবে এই চারটা মুখস্থ রাখা, ওই জন্য যেখানে অর্ডারের রেসপেক্টে পুরোটা বলে দেওয়া আছে, তো প্রত্যেকেই চারটা একটু কপি করে নাও নিজের নিজের খাতায়, প্রত্যেকের খাতায় যেন এটা থাকে, এটা মুখস্থ রাখবে। অর্ডার যদি জিরো অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে রেটের ইউনিটটাই হবে হচ্ছে কে এর ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যাকশনের টাইপ, এটা হচ্ছে ইউনিটস, সলিউশন যদি হয় এটা হচ্ছে ইউনিটস বেসিক্যালি, যদি সলিউশন হয় দ্যাট ইজ মোল পার লিটারে থাকে তখন এটা ইউনিট, যদি গ্যাসিয়াস ফর্মে রিঅ্যাকশন হয় তখন এটা ইউনিট, গ্যাসিয়াস ফর্মে হলে ওই দিকেরটা ইউনিট, সলিউশন ফর্মে অ্যাকুয়াস ফর্মে রিঅ্যাকশন হলে এটা ইউনিট। জিরো অর্ডারের জন্য, ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য, থার্ড অর্ডারের জন্য, এন্ড লাস্টে একটা মোস্ট ইম্পর্টেন্ট nth অর্ডারের জন্য, n এর ভ্যালু 0 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে, অ্যাকর্ডিংলি n এর ভ্যালু পুট করবে, যে কোনো অর্ডার পেয়ে যাবে। সো মনে রাখতে হবে বেসিক্যালি এইটা খুব ভালো করে মনে রাখবে, যদি কোনো একটা ভুলে যাও, বাট সবকটা মনে রাখলেই ভালো, কারণ এক্সাম হলে ফাস্ট ফরওয়ার্ড হতে হবে। তুমি nth অর্ডারের ভ্যালুটা মনে রেখেছো, বাট বাই চান্স ওখানে একটা মিস্টেক হয়ে গেল, ভুলে গেলে, এগুলো ইন্ডিভিজুয়ালি তাই মনে রাখবে। জিরো অর্ডার রিঅ্যাকশন দেখাইও নি, ফর্মুলাটা মনে রাখো, দেখিয়ে দিচ্ছি, জিরো অর্ডারে একটু পরে আসছে। এই তো ফ্র্যাকশন nth এর ভ্যালু যা ইচ্ছে বসাও, ফ্র্যাকশন কত কত ফ্র্যাকশন দেখাবো, হাফ, 3/2, 5/2, অনেক কিছু হতে পারে না। তো 3 যে যাই তোমার অর্ডার আছে, তোমার কত ফ্র্যাকশন চাই বলো, 5/2, n এর ভ্যালু 5/2 পুট করবে, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - 5/2 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, ওই জন্য তো মাস্টার ফর্মুলাটা দিয়ে রেখেছি। nth অর্ডারের জন্য এটা nth অর্ডার যা ইচ্ছা হতে পারে, এটা সবাই একটু লিখে নাও নিজের নিজের খাতায়। এই চারটা যেন প্রত্যেকে কেমন করে ডেরিভেশন হলো সেটা তো দেখিয়ে দিলাম, ডেরিভেশনটা সবসময় চাইতেও পারে, নাও চাইতে পারে, চাইলে হয়তো 2 মার্কসের জন্য চাইতে পারে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, কারণ এটা আলাদা করে চাইবে না, কিন্তু নিউমেরিক্যালে কে এর ইউনিটটা দেখে তোমাকে অর্ডার গেস করতে হবে, সেই জন্য প্রত্যেকের যেন মনে থাকে। বলো 1 - n, nth অর্ডারেরটা হচ্ছে 1 - n, মোল লিটার ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স। এবারে মনে রাখতে হবে, এইটাও যদি মনে রাখো এইটাও ইজি হয়ে যায়। কেমন করে ইজি হয়ে যায় বলে দিই, এক মোল পার লিটারের জায়গায়, মোল পার লিটারের জায়গায় হয়ে যায় অ্যাটমসফিয়ার। এইটা মনে রাখার সহজ উপায় হচ্ছে,
যদি সলিউশনের কনসেন্ট্রেশন হয়, সলিউশনের কনসেন্ট্রেশন মোল পার লিটারে থাকবে, আর মোল পার লিটারের জায়গায় অ্যাটমসফিয়ার পুট করলে ওটাই গ্যাসিয়াসের জন্য। যেখানে মোল পার লিটার আছে ওখানেই দেখো অ্যাটমসফিয়ার পুট করা আছে। এটা জাস্ট মোল পার লিটারের উল্টো আছে, তাই এটা অ্যাটমসফিয়ার ইনভার্স হয়ে গেছে। এটাও মোল পার লিটারের উল্টো আছে স্কোয়ার টার্মে, এটা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 হয়ে গেছে। এটাও মোল পার লিটারের উল্টো আছে হোল টু দি পাওয়ার 1, মোল পার লিটারই আছে টু দি পাওয়ার 1 - n, এটাও অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 - n। সো কনসেন্ট্রেশনে যেটা মোল পার লিটার গ্যাসিয়াস হলে ওটাই অ্যাটমসফিয়ার ইউনিটের এক্সপ্রেস করছি, মোল পার লিটারটাই অ্যাটমসফিয়ার হয়ে এক্সপ্রেস হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? পুরো চারটা মাথায় ঢুকেছে। জিরো অর্ডারটা আমরা যখন কাইনেটিক্সটা করবো তখন দেখে নেবো। অনলাইনে যারা আছো ক্লিয়ার প্রত্যেকের? কারোর কোথাও ডাউট হলে জিজ্ঞেস করে নেবে, হোপফুলি সবটা ক্লিয়ার আছে। ইউনিটটা ডেরিভেশন করাটা সবসময় দেয় না, বাট নিউমেরিক্যাল করতে গেলে ইউনিটটা মনে রাখতে লাগে। দেখা হয়েছে? ঠিকঠাক টুকতে গিয়ে ভুল করো না। মোল পার লিটারের জায়গায় অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স বলে দিচ্ছি এখানে, অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স, তারপরটা শুধু সেকেন্ড ইনভার্স, তারপরটা অ্যাটমসফিয়ার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তারপরটা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, লাস্টেরটা হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, 1 - n সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো করে দেওয়া ছিল, কেমন করে ডেরিভেশনটা আমরা দেখে নিলাম। চলে আসছে এবার মলিকুলারিটি অফ আ রিঅ্যাকশন। মলিকুলারিটি বলতে কি মিন করা হচ্ছে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে অর্ডারটা কেন ডেভিয়েট হয়ে যাচ্ছে স্টয়কিওমেট্রি থেকে। যে স্টয়কিওমেট্রি তো ছিল, কিন্তু অর্ডারটা কেন ডেভিয়েট হচ্ছে। মলিকুলারিটি বলতে কি বোঝায়? মলিকুলারিটি বলতে বোঝায় কোনো একটা এলিমেন্টারি রিঅ্যাকশনে যতগুলো এলিমেন্ট বা যতগুলো স্পিসিস পার্টিসিপেট করেছে সেই নাম্বারটাকে। এলিমেন্টারি রিঅ্যাকশন বলতে কি বোঝায়, কয়েকটা এক্সাম্পল আগে দেখে নিই। যেমন এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, এখানে রিঅ্যাকট্যান্ট কটা আছে? একটাই, সেটা হচ্ছে এ প্লাস এ ছিল, এখান থেকে দেখো এ মানে একটা ছিল, এটা একটা মলিকুল ছিল, A2 মলিকুল ছিল বেসিক্যালি, যেখানে এ ছিল, আবার আর একটা মলিকুল ছিল হচ্ছে AB, দুটো মলিকুল ছিল, তাই তো? একটা এই মলিকুল, একটা এই মলিকুল দিয়ে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে বা এইটাকে যদি আলাদা করে দেখো, এইটা একটা রিঅ্যাকশন, এটা একটা রিঅ্যাকশন, তাহলে এখানে A প্লাস A প্রোডাক্ট তৈরি হয়েছে বা A প্লাস B প্রোডাক্ট তৈরি হয়েছে। সো কটা করে মলিকুল রিঅ্যাকট্যান্ট করেছে, রিঅ্যাকশন করেছে? দুটো মলিকুল রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। দুটো মলিকুল রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। মলিকুল হোক, অ্যাটম হোক, আয়ন হোক, দুটো স্পিসিস রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। এখানে দেখো তিনটে করে স্পিসিস রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি হয়েছে। একটা, দুটো, তিনটে সেম অর ডিফারেন্ট স্পিসিস রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি হয়েছে। সেম অর ডিফারেন্ট স্পিসিস রিঅ্যাকশন করেছে, প্রোডাক্ট তৈরি হয়েছে। সো যখন সেম অর ডিফারেন্ট স্পিসিস যতগুলো করে স্পিসিস রিঅ্যাকশন করে, যতগুলো করে রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন করে দিয়ে প্রোডাক্ট তৈরি করে, ওই টোটাল নাম্বারটাকে বলা হয় মলিকুলারিটি, প্রোভাইডেড ওই রিঅ্যাকশনটা এলিমেন্টারি রিঅ্যাকশন। সো হোয়াট ডু ইউ মিন বাই এলিমেন্টারি রিঅ্যাকশন? এলিমেন্টারি রিঅ্যাকশন হচ্ছে সেই সমস্ত রিঅ্যাকশন যে রিঅ্যাকশন গুলো সিঙ্গেল স্টেপে পারফর্ম হবে। একটা রিঅ্যাকশনে যতগুলো রিঅ্যাকট্যান্ট মলিকুল পার্টিসিপেট করছে, সেম অর ডিফারেন্ট। কোন রিঅ্যাকশনে? এলিমেন্টারি রিঅ্যাকশনে। এলিমেন্টারি রিঅ্যাকশন কি? যে রিঅ্যাকশন একটাই স্টেপে হচ্ছে, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। তার মানে বলো সব রিঅ্যাকশন কি একটাই স্টেপে হচ্ছে, নাকি মাল্টি স্টেপ রিঅ্যাকশন থাকতেই পারে? তাহলে মাল্টি স্টেপ রিঅ্যাকশন যদি থাকে সেটা কি এলিমেন্টারি? যদি সেটা এলিমেন্টারি না হয়, সেখানে মলিকুলারিটি কনসেপ্ট অ্যাপ্লিকেবল হবে? তার মানে ধরো একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, ভালো করে বুঝবি, একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, যে মাল্টি স্টেপ রিঅ্যাকশনে তুমি হয়তো দেখছো যে তিনটে মলিকুল অফ রিঅ্যাকট্যান্ট ছিল, সেম অর ডিফারেন্ট মলিকুলস অফ রিঅ্যাকট্যান্ট ছিল, দিয়ে প্রোডাক্ট তৈরি করেছে। ওই রিঅ্যাকশনের কি মলিকুলারিটি 3 বলতে পারবে? বলা যাবে না, তার কারণ ওটা এলিমেন্টারি রিঅ্যাকশনই ছিল না, ওটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনই ছিল না, মাল্টি স্টেপ রিঅ্যাকশন ছিল। অর্থাৎ একটা রিঅ্যাকশনে হয়তো দুটো বা তিনটে স্টেপে হচ্ছে, দুটো বা তিনটে স্টেপে যখন একটা রিঅ্যাকশন হচ্ছে, ওভারঅল রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে গিয়ে তুমি হয়তো বলছো তিনটে মলিকুল সেম অর ডিফারেন্ট, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে। কিন্তু তিনটে মলিকুল সেম অর ডিফারেন্ট তারা একটাই স্টেপে রিঅ্যাকশন করেনি, তারা দু তিনটে স্টেপে রিঅ্যাকশন করে প্রোডাক্টটা তৈরি করেছে। তাই তখন ওই রকম রিঅ্যাকশনের জন্য মলিকুলারিটি 3 বলতে পারবো না। মলিকুলারিটি 3 এটা বলতে পারবো তখন যখন ওই তিনটে মলিকুলই একটাই স্টেপে রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করছে, সব করা সিঙ্গেল স্টেপ। অর্থাৎ সিঙ্গেল স্টেপ, একটাই স্টেপে এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, একটাই স্টেপে দুটো এ রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি হয়েছে, একটাই স্টেপে এ আর বি রিঅ্যাকট্যান্ট করে প্রোডাক্ট তৈরি করেছে,
একটা স্টেপে তিনটে, দুটো এ একটা বি বা এ বি সি রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করেছে। তাই মলিকুলারিটির কনসেপ্টটা অ্যাপ্লিকেবল ফর অনলি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, যেগুলো একটাই স্টেপে হচ্ছে। যে রিঅ্যাকশন মাল্টি স্টেপে হচ্ছে সেখানে মলিকুলারিটির কনসেপ্টটাই অ্যাপ্লিকেবল নয়। আমি তাই ইউনিমলিকুলার রিঅ্যাকশন কোথাও যদি মিন করে দিই তাহলে সেটা একটাই স্টেপে হচ্ছে, এটা বুঝিয়ে যাওয়া হবে। একটাই স্টেপে হচ্ছে এবং ওই স্টেপটাতে একটাই মলিকুল ইনভলভ। কোথাও বলছি বাইমলিকুলার রিঅ্যাকশন মানে একটাই স্টেপে হচ্ছে যেখানে দুটো মলিকুল ইনভলভ, দুটো মলিকুলের মধ্যে রিঅ্যাকশন হয়ে প্রোডাক্ট হচ্ছে একটাই স্টেপে। ট্রাইমলিকুলার রিঅ্যাকশন বলছি মানে একটাই স্টেপে হচ্ছে, সিঙ্গেল স্টেপে হচ্ছে, তিনটে মলিকুল একটাই স্টেপে রিঅ্যাক্ট করছে দিয়ে প্রোডাক্ট তৈরি করছে। তিনটে মলিকুল তো এরকম করে রিঅ্যাক্ট করতে পারতো না যে ফার্স্ট স্টেপে দুটো মলিকুল রিঅ্যাক্ট করেছে দিয়ে কিছু একটা তৈরি করেছে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটের সঙ্গে থার্ড মলিকুলটা রিঅ্যাকশন করেছে সেকেন্ড স্টেপে, হতেই পারতো, কিন্তু না, তখন ট্রাইমলিকুলার কনসেপ্টটাই অ্যাপ্লিকেবল হবে না। ট্রাইমলিকুলার মানে তিনটে মলিকুলই একটা স্টেপে রিঅ্যাকশন করে গেছে দিয়ে প্রোডাক্ট তৈরি করেছে। চার মলিকুলার বা ট্রাইমলিকুলার, চার মলিকুলার, টেট্রামলিকুলার, এরকম। টেট্রামলিকুলার মানে চারটে মলিকুল একটা স্টেপে রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করছে। চারটে মলিকুলই একসাথে কোলাইড করছে, একটা স্টেপে রিঅ্যাকশন হচ্ছে, একটা স্টেপের মধ্যে সমস্ত বন্ড ব্রেকিং হচ্ছে, নতুন বন্ড মেকিং হচ্ছে দিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক ক্লিয়ার? মলিকুলারিটি কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে সিঙ্গেল স্টেপ মলিকুলারিটি বলছি কোন একটা রিঅ্যাকশন ইউনিমলিকুলার বললাম, বাইমলিকুলার বললাম, চার মলিকুলার বললাম, মানে ইনডাইরেক্টলি কি বললাম, রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপে হচ্ছে। রিঅ্যাকশনটা এলিমেন্টারি রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপে হচ্ছে, এটা ইনডাইরেক্টলি কিন্তু বলেই দিলাম যখনই মলিকুলারিটি টার্মটা ইউজ করছি। সৌমিক ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কি ডাউট? বলে ফেল কি ডাউট? দুটো রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট তৈরি করছে, একটা দুটো তিনটে রিঅ্যাকট্যান্ট একটাই স্টেপে রিঅ্যাকশন করছে, একসাথে এরা মারামারি করছে দিয়ে বন্ড মেকিং করে একটাই স্টেপে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। রিঅ্যাকট্যান্টস সবটাই রিঅ্যাকট্যান্টস এর রেসপেক্টে, প্রোডাক্টের কোনো গল্প নেই। এই তো একটা মলিকুল, দুটো মলিকুল, তিনটে মলিকুল, একটা স্পিসিস, দুটো স্পিসিস, তিনটে স্পিসিস, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা কনসেপ্ট বলে দিই, এই যে এখানে মলিকুল বলছি, এখানে রিঅ্যাকট্যান্ট গুলো কি কি হতে পারে? রিঅ্যাকট্যান্ট গুলো এগুলো এ বি দিয়ে দেখিয়েছি। রিঅ্যাকট্যান্ট গুলো সবসময় যে মলিকুল হবে তা নয়, আমরা যদিও মলিকুলারিটি বলছি অ্যাপারেন্টলি মনে হবে এরা মলিকুলই হবে, নট অনলি মলিকুল, এরা মলিকুল হতে পারে, এরা অ্যাটম হতে পারে, এরা আয়ন হতে পারে, এরা র্যাডিক্যাল হতে পারে, কিন্তু যাই হবে না কেন তাই ওভারঅল এদেরকে মলিকুল বলা হয় না, সবকটাকে একসাথে বলা হয় স্পিসিস। স্পিসিস, এইটা একটা স্পিসিস, এটা একটা স্পিসিস, এটা একটা স্পিসিস প্রোডিউসিং প্রোডাক্ট। হ্যাঁ, কারণ হতেই পারে না এটা মলিকিউল বাট এটা আয়ন হতেই পারে, এটা মলিকিউল বাট এটা একটা অ্যাটম হতেই পারে। তো ডিফারেন্ট হতেই পারে, সবকটাই আয়ন হতে পারে, সবকটাই মলিকিউল হতে পারে, অ্যাটম আয়ন মিক্সচার হতে পারে, মলিকিউল আয়ন মিক্সচার হতে পারে। তো যাই হোক না কেন, তিনটে স্পিসিস, দুটো স্পিসিস, একটা স্পিসিস একটাই স্টেপে রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করলে এলিমেন্টারি রিঅ্যাকশন হয় এবং সেখানে তার যতগুলো স্পিসিস ইনভলভড তাকেই বলে মলিকুলারিটি। যতগুলো স্পিসিস ইনভলভড ইন দ্যাট সিঙ্গেল স্টেপ তাকে বলে মলিকুলারিটি। ঠিক আছে, ক্লিয়ার মলিকুলারিটি কনসেপ্টটা? বেশ, এর উপরে বেস করে দেখো আমরা কেমন করে এলিমেন্টারি রিঅ্যাকশনের एग्जांपल দেখে নেওয়া যাক। বলছে 2HI থেকে রিঅ্যাক্ট হয়ে H2I2 তৈরি হচ্ছে, ইনফরমেশন দিয়েছি এটা একটা বাইমলিকুলার রিঅ্যাকশন। এর মানেটা কি? এই রিঅ্যাকশনে দুটো HI মলিকুল একটাই স্টেপে ডিসোসিয়েট করে H2NI2 তৈরি করেছে। 2HI থেকে H2+I2 তৈরি হয়েছে মানে দুটো HI মলিকুল একটাই স্টেপে ডিসোসিয়েট করেছে, এলিমেন্টারি রিঅ্যাকশন হয়েছে দিয়ে H2I2 তৈরি করেছে। পরের রিঅ্যাকশনটাতে বলছে NO+O3 গিভিং NO2+O2, এটা একটা ট্রাইমলিকুলার রিঅ্যাকশন, না এটাও একটা বাইমলিকুলার রিঅ্যাকশন, এটাও বাইমলিকুলার। এগুলো হচ্ছে দুটোই বাইমলিকুলার রিঅ্যাকশন। তার মানে দেখো NO+O3 থেকে NO2+O2 তৈরি হয়েছে, মানে বলতে চাইছি NO এবং O3 দুটো মলিকুল একটাই স্টেপে রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করেছে, একটাই স্টেপে দুটো মলিকুল ইনভলভ, তাই বাইমলিকুলার। পরেরটা দেখো বলছে ট্রাইমলিকুলার রিঅ্যাকশন। ট্রাইমলিকুলার দেখতেই পাচ্ছ 2NO+O2 গিভিং 2NO2, মানে তিনটে মলিকুল একটাই স্টেপে কোলাইড করেছে, একে অপরের সঙ্গে মারামারি করেছে দিয়ে পুরনো বন্ড ব্রেক হয়েছে, নতুন বন্ড ফর্ম হয়েছে এবং তার ফলে প্রোডাক্টটা তৈরি হয়েছে। তিনটে মলিকুল কারা কারা? দুটো NO মলিকুল, একটা অক্সিজেন মলিকুল। তিনটে মলিকুলই একসাথে কোলাইড করেছে, একসাথে কলিশন হয়েছে, ওল্ড বন্ড ব্রেকিং, নিউ বন্ড মেকিং হয়ে তারা নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করেছে। ট্রাইমলিকুলার রিঅ্যাকশন মানে অল থ্রি রিঅ্যাকশনস আর এলিমেন্টারি রিঅ্যাকশন।
সবকটা রিয়াকশনই সিঙ্গেল স্টেপে হচ্ছে। এক্সাম্পল গুলো ক্লিয়ার? এখানেও একই কথা, এক্সাম্পল মেমোরাইজ রাখতে হবে। হঠাৎ করে কোয়েশ্চেন একটা দিয়ে দিয়েছি, একটা ইউনিমলিকুলার রিয়াকশনের এক্সাম্পল দাও, ইনস্ট্যান্ট বানানো ডিফিকাল্ট। একটা বায়োমলিকুলার রিয়াকশনের এক্সাম্পল দাও, ইনস্ট্যান্ট বানানো ডিফিকাল্ট। তো এক্সাম্পল এখানেও মেমোরাইজ রাখতে হবে। চলে আসছি এই মলিকুলারিটির ইম্পর্টেন্সে। একটা রিয়াকশন কি মেকানিজমে হচ্ছে সেটা বুঝতে হেল্প হবে। হ্যাঁ বলো বলো। বলছিলাম যে এই ক্ষেত্রে নিউমেরিক্যালস গুলো কিভাবে আসবে? মলিকুলারিটি থেকে কোনো নিউমেরিক্যাল আসবে না, আসবে যেটা সেটাই এখন পড়াচ্ছি। নিউমেরিক্যালের পার্টটা এতক্ষণ যা রেট কনস্ট্যান্ট ওইগুলো ছিল, ল অফ মাস অ্যাকশন ওইখান থেকে কিছু আসবে, আর জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের কাইনেটিক্স থেকে কিছু আসবে। মলিকুলারিটি কনসেপ্টটা পুরোপুরি থিওরিটিক্যাল। এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে, যেরকম আমি একটা মেকানিজম কেমন করে ডিসকভার হয় দেখবো উইথ দ্য হেল্প অফ মলিকুলারিটি। সো একটা রিয়াকশন দিয়ে বলবে রিয়াকশনটার মেকানিজম কেমন বলে দাও, তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দেবে মলিকুলারিটি টার্মসে। সো কেমন করে সেই প্রবলেম গুলো সলভ করতে হবে সেটা দেখছি। যেমন ফর এক্সাম্পল এখানে একটা রিয়াকশন দিয়ে দিয়েছে 2NO2 প্লাস F2, সেখান থেকে 2NO2F। কোশ্চেনে বলে দেবে এই রিয়াকশনটার মেকানিজম দিয়ে দাও, এই রিয়াকশনের ব্যাপারে 2-4টি ইনফরমেশন তোমাকে বলে দেবে। রিয়াকশনের রেটটা বলে দিতে পারে, রেটের ইকুয়েশনটা বলে দিতে পারে, সামথিং সামথিং বলে দিতে পারে, দিয়ে মেকানিজম দিতে বলবে। যেমন ফর এক্সাম্পল এই রিয়াকশনের এক্সপেক্টেড রেটটা কি, সবাই একটু লিখে ফেলো দেখি। এক্সপেক্টেড, যেটা ল অফ মাস অ্যাকশন থেকে পাচ্ছিলাম, এক্সপেক্টেড রেট। এক্সপেক্টেড রেট। সো নন্দিনী একটু ফোকাস করবে, কারণ এখন আমরা জানতে চলেছি কেন ডেভিয়েশনটা হচ্ছে এক্সপেক্টেড এর থেকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল। সো ডেভিয়েশনের রিজনে আসতে চলেছি। সো k ইনটু NO2 টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি ইনটু F2 টু দি পাওয়ার তার স্টয়চিওমেট্রি, দিস ইজ দ্য এক্সপেক্টেড রেট, রাইট? এটাই এক্সপেক্টেড রেট আমাদের, তাই? কিন্তু দেখা যাচ্ছে এর এক্সপেরিমেন্টাল রেটটা কেমন দেখতে পাচ্ছি। সো এক্সপেরিমেন্টাল রেটটা দেখতে পাচ্ছি যেটা কোয়েশ্চেনে দিয়ে দেবে বেসিক্যালি। এক্সপেক্টেডটা তো আমরা স্টয়চিওমেট্রি থেকেই বার করতে পারি। এক্সপেরিমেন্টাল রেটটা যেটা কোয়েশ্চেনে দিয়ে দেবে, এবং তারপরে বলবে এক্সপেরিমেন্টাল কি কোয়েশ্চেনটা দেবে, ইকুয়েশনটা দেবে, এক্সপেরিমেন্টাল রেটটাও দিয়ে দেবে, তার ইকুয়েশনটাও দিয়ে দেবে, দিয়ে বলবে এর মেকানিজম দাও, রিঅ্যাকশনের মেকানিজম দাও। তো কেমন করে করতে হবে দেখো। এক্সপেরিমেন্টাল রেটটা আমি জানি না, আমাকে দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে যে k ইনটু আমি দেখতে পাচ্ছি NO2 টু দি পাওয়ার 1 ইনটু F2 টু দি পাওয়ার 1, এটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে কোয়েশ্চেনে যা দিয়েছে তার রেসপেক্টে যদি যাই, NO2 রেসপেক্টে অর্ডার কত রিঅ্যাকশনের 1, যেটা স্টয়চিওমেট্রি নয় অবভিয়াসলি। F2 রেসপেক্টে অর্ডার কত রিঅ্যাকশনের 1, যদিও সেটা স্টয়চিওমেট্রির সঙ্গে ম্যাচ করেছে, বাট স্টিল এটা স্টয়চিওমেট্রি নয়। এন্ড ওভারঅল কত রিঅ্যাকশনের 2। সো ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে এখানে 2, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন 2। এবারে অ্যাপারেন্টলি বলো, ইকুয়েশন দেখো, বলো এর মলিকুলারিটি কত। বাট এর মলিকুলারিটি 3 নয়, এটা এলিমেন্টারি রিঅ্যাকশন নয়, সেই জন্যই মেকানিজম দিয়েছে, চেয়েছে। তো কোয়েশ্চেনের প্যাটার্নে বুঝতে হবে মেকানিজম চেয়েছে মানে এটা এলিমেন্টারি রিঅ্যাকশন, দুটো মিনিমাম দুটো স্টেপে আছে। আমাদের সিলেবাসে যা আছে দুটো স্টেপের রিঅ্যাকশন, দুটো স্টেপে হচ্ছে। এবারে আমাকে কেমন করে দুটো স্টেপে হচ্ছে সেটা ডিরাইভ করতে হবে, যে কি হচ্ছে এক্স্যাক্টলি তার দুটো স্টেপে কি হচ্ছে। রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট দেওয়া আছে, খুব বুদ্ধি লাগবে কিন্তু এটা, মানে পুরোপুরি তোমার একটু বুদ্ধির খেলা, এটা অঙ্ক টাইপের খেলা, বুদ্ধির খেলা। সো কেমন করে করতে হবে, আমি দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টাল রেটে একটাই মলিকুল ইনভলভড, কনসেন্ট্রেশনে টু দি পাওয়ারে করে ইনভলভড। এটা 2 স্টেপ রিঅ্যাকশন ইউজুয়ালি, কারণ আমাদের সিলেবাস 2 স্টেপের মধ্যে লিমিটেড। তাহলে কেমন করে এখান থেকে মেকানিজমে আসবো, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি একটা NO2 মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে রেটটা ডিপেন্ডেন্ট, একটা F2 মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে রেটটা ডিপেন্ডেন্ট। মানে যে দুটো স্টেপে রিঅ্যাকশন হচ্ছে তার মধ্যে যেটা স্লো স্টেপ, ওই স্টেপে একটা একটা করেই মলিকুল পার্টিসিপেট করেছিল, দুটো মলিকুল একসাথে পার্টিসিপেট করে। ক্লিয়ার? দুটো স্টেপের মধ্যে একটা হয় স্লো স্টেপ, আর মাথায় রাখতে হবে রিঅ্যাকশনের রেট ডিটারমাইন হয়, রেট ডিটারমাইনিং স্টেপ ইজ দ্য স্লোয়েস্ট ওয়ান। যে স্টেপটা স্লো ওই স্টেপটাই রিঅ্যাকশনের রেটকে ডিটারমাইন করে, ওভারঅল রিঅ্যাকশনের রেট, ওভারঅল রিঅ্যাকশনটা রিঅ্যাকশনের রেটকে ডিটারমাইন করে না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো কোনো একটা ফ্যাক্টরিতে টুথপেস্ট প্রডিউস হচ্ছে, টুথপেস্ট তৈরি হচ্ছে, এন্ড বলা হয়েছে ফ্যাক্টরির যা কিছু স্ট্যাটিস্টিক্স চলছে, ইন্ডাস্ট্রিতে যা কিছু স্ট্যাটিস্টিক্স চলছে, তাতে এরকম একটা ডেটা পাওয়া গেছে যে টুথপেস্ট তৈরি হওয়া থেকে ডেলিভারি পর্যন্ত 21 দিনের একটা বাফার টাইম নিয়ে তারা চলে।
এন্ড তার মধ্যে তারা 1000 টুথপেস্ট ডেলিভারি করে। তাহলে যদি রেট জিজ্ঞেস করে ডেলিভারি থেকে প্রোডাকশন থেকে ডেলিভারি পর্যন্ত 1000 টুথপেস্ট ডিভাইডেড বাই 21 ডেজ, এটাই তাদের পার ডে প্রোডাকশন রেট। তাদের প্রোডাকশন রেট কি 1000 টুথপেস্ট বাই বা সেল রেট বলতে পারি, প্রোডাকশন রেট না বলে সেল রেট বলতে পারি, কারণ আপ টু সেল অবধি আমি কনসিডার করছি যে 1000 টুথপেস্ট তৈরি হতে এবং তারপরে সেটা রিটেলার অবধি পৌঁছতে, হোলসেলার থেকে চেন হয়ে রিটেলার অবধি পৌঁছতে এবং ফাইনালি রিটেলার থেকে এন্ড ইউজার দ্যাট ইজ কাস্টমারের হাতে পৌঁছতে 21 ডেজ লাগে। অর্থাৎ 21 ডেজের মধ্যে 1000 টুথপেস্ট তৈরি হয় এন্ড বিক্রি হয়ে বেরিয়ে যায় উইদিন 21 ডেজ অফ স্প্যান। এটা ধরো একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্স। তাহলে যদি বলা হয় সেল রেট কি, 1000 টুথপেস্ট সেল হতে টাইম লেগেছে 21 ডেজ, এটাই আমাদের সেল রেট। এবার এই 21 ডেজের মধ্যে হতে পারে, ধরলাম কথার কথা বলছি, যে 18 ডেজ, 21 ডেজটাকে আমি এবার ফ্র্যাকশন করছি, এই যে কোথায় কতটা টাইম লাগে। ধরলাম 3টে স্টেপে প্রসেসটা হচ্ছে, ধরে নিচ্ছি ফার্স্ট স্টেপটাতে প্রোডাকশন হচ্ছে, সেকেন্ড স্টেপে ট্রান্সপোর্টেশন হচ্ছে, থার্ড স্টেপে সেল হচ্ছে। 3টে স্টেপে ধরলাম প্রসেসটা হচ্ছে। ফার্স্ট স্টেপে তৈরি হয়েছে প্রোডাকশন, ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে ফাস্টার রেটে। সেকেন্ড স্টেপে হচ্ছে ট্রান্সপোর্টেশন লজিস্টিক, দোকান অবধি পৌঁছচ্ছে, এন্ড থার্ড স্টেপে দোকানে এসে কাস্টমার কিনছে। এই পুরো প্রসেসটার জন্য টাইম ডিউরেশন 21 ডেজ। নাও তোমার কমন সেন্স লাগিয়ে বলো সব থেকে বেশি টাইম নিচ্ছে কোথায়? ট্রান্সপোর্টেশন। কারণ ট্রান্সপোর্টেশনে প্র্যাকটিক্যাল ইস্যু ফেস করতে হয়। প্রোডাকশনে আমার কন্ট্রোলে, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার কন্ট্রোলে প্রোডাকশন, রাইট? আমি যেরকম মেশিন লাগাবো সেরকম মেশিনে প্রোডাকশন হবে, ফিক্সড রেট, চেঞ্জ হবে না। আমি যে 1000 ক্যাপাসিটি মেশিন লাগিয়ে দিই, তো ফার্স্ট মেশিনে সেটা প্রোডাকশন হতে থাকবে। সো মেবি 1000 টুথপেস্ট প্রডিউস করতে আমার একদিনে টাইম লাগে, কারণ আমি সেরকম মেশিন লাগিয়ে রেখেছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিইং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি সেরকমই মেশিন ইনস্টল করে রেখেছি আমার ফ্যাক্টরিতে। একদিনের মধ্যে 1000 টুথপেস্টকে রেডি করে প্যাকিং করে রেডি করে দেয়। এবার ওই 1000 টুথপেস্ট লোডিং হবে, ট্রান্সপোর্টেশন হবে, লজিস্টিক হবে, এন্ড ওভারঅল ইন্ডিয়ার বিভিন্ন দোকানে পৌঁছবে। দ্যাট ইজ দ্য মেন টাইম ডিউরেশন। দোকানে পৌঁছানোর পরে আমি জানি আমার এমন ব্র্যান্ডের ভ্যালু হু হু করে সেল হয়ে যাবে। দোকানদার দাঁড়িয়ে, খদ্দের দাঁড়িয়ে থাকে কখন আসছে টুথপেস্ট, বিশাল আমার দারুণ ভ্যালু আমার ব্র্যান্ডের, পৌঁছানো মাত্রই সেল হয়ে যাবে আমি জানি। তাহলে সেল হতে লাগবে একদিন, প্রোডাকশন হতে লেগেছে 2 দিন, ধরলাম 2 দিন প্রোডাকশনে, আর সেলিং এও ধরলাম 2 দিন, 4 দিন বেরিয়ে গেছে। তাহলে মাঝখানে 18 ডেজ কোথায় গেছে? সব দোকানে গিয়ে পৌঁছতে, ওখানটাই সব থেকে বেশি টাইম লাগে। ঝড় আছে, বৃষ্টি আছে, প্র্যাকটিক্যাল প্রচুর ইস্যুস আছে যেটা আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, ন্যাচারাল বিভিন্ন ইস্যুস আছে, বিয়ন্ড আওয়ার কন্ট্রোলে থাকছে 18 ডেজ। তাহলে বলো তুমি এখন ওভারঅল সেল রেট কনসিডার করছো, তাহলে 2 ডেজ এগুলা স্মল ডিউরেশন এন্ড 17 ডেজ অফ ট্রান্সপোর্টেশন এটা বেশি ডিউরেশন, ইয়েস অর নো? তাই তোমাকে যদি প্রোডাকশন রেট বাড়াতে হয়, সেল রেট বাড়াতে হয়, তুমি ফোকাস সবার আগে কোথায় করবে? যাতে ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন আমি নিতে পারি, যাতে আমি ফাস্ট পৌঁছতে পারি। 17 দিন লাগছে আমার মাল পৌঁছতে, আমি যদি এটা 10 দিন নামাতে পারি, রাইট? তুমি কি বলবে প্রোডাকশন ইউনিট বাড়িয়ে দিই আরো? করছে তো তারা প্রোডাকশন। তুমি কি বলে ব্র্যান্ডের ভ্যালু বাড়ানোতে খরচ করো? আরে হচ্ছে তো বিক্রি, আটকাচ্ছে কোথায়? তাহলে রেটকে ফাস্টার করার জন্য কোন স্টেপে তুমি ফোকাস করেছো? স্লোয়েস্ট স্টেপটাতে। তাহলে পুরো প্রসেসে স্লোয়েস্ট স্টেপ কোনটা, যেটা সব থেকে টাইম বেশি নিচ্ছে, আর ওই স্টেপটাই ইনডাইরেক্টলি তোমার রেটকে ডিসাইড করছে, রাইট? ট্রান্সপোর্টেশনে যদি 2 দিনে হতো তাহলে তুমি বলতে রেট তখন টোটাল ডিউরেশন 6 দিন, যার মধ্যে আমার 1000 টুথপেস্ট বিক্রি হয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। এখন তুমি বলছো টোটাল ডিউরেশন 21 দিন, যেখানে আমার 1000 টুথপেস্ট বিক্রি হচ্ছে। এই 21 দিন আর 6 দিনের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কে তৈরি করছে? দ্য স্লোয়েস্ট স্টেপ, এটা ট্রান্সপোর্টেশন স্টেপ। তাহলে তোমাকে যদি কনসিডার করতে হয় অ্যাকচুয়াল সেন্সে, কোথায় ওয়ার্ক অন করতে হবে? স্লোয়েস্ট স্টেপটাতে, কারণ ওই স্টেপটাই তোমার রেটকে স্লো করছে। ওভারঅল রেটের অন্যান্য স্টেপগুলো ফাস্ট হলেও স্লোয়েস্ট স্টেপটা তোমার রিঅ্যাকশনের রেটটাকে স্লো করছে। তাই রেট ডিটারমাইনিং স্টেপ RDS ইজ দা স্লোয়েস্ট স্টেপ। তার মানে আমি যদি স্লোয়েস্ট স্টেপটাকে সামহাউ ফাস্ট করতে পারি, আমার রিঅ্যাকশনের রেটও ফাস্ট হবে। তার মানে কি এটা নয় যে যেটা আমি এক্সপেরিমেন্টালি রেট পাচ্ছি, এই রেটের রিঅ্যাকট্যান্ট গুলো কোন স্টেপে ইনভলভ? এই রিঅ্যাকট্যান্ট গুলো স্লোয়েস্ট স্টেপটাতে ইনভলভ। স্লোয়েস্ট স্টেপটা যেমন ভাবে চলছে এখানে তেমন ভাবে রেট তৈরি হচ্ছে। কারণ একটু আগে আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে এটাই দেখলাম যে স্টেপটা স্লো ওটাই রেটটাকে ডিটারমাইন করে। তাহলে রেট ডিটারমাইন করছে আমি দেখছি NO2 টু দি পাওয়ার 1 এন্ড O2 F2 টু দি পাওয়ার 1।
মানে NO2 একটা আর F2 একটা, এরা কোন স্টেপে ইনভলভ আছে? স্লো স্টেপটাতে। তার মানে প্রথম স্টেপটাতে এই দুটো NO2 রিঅ্যাক্ট করে গেছে, প্রথম স্টেপটাতে একটা NO2 রিঅ্যাক্ট করেছে, একটা F2 রিঅ্যাক্ট করেছে, আর ওটাই স্লো স্টেপ আমার। তাই ওই স্টেপটাই আলটিমেট রেটটাকে ডিটারমাইন করছে। তারপরে যেটা তৈরি হচ্ছে সেটার সঙ্গে সেকেন্ড NO2টা রিঅ্যাকশন করে যাচ্ছে, আর ওই রিঅ্যাকশনটা এত ফাস্ট হয়ে যাচ্ছে যে আমাকে ওটা রেটের মধ্যে ধরতেই হচ্ছে না। এই রিঅ্যাকশনটা হতে দেখা যাক মেকানিজমটা কেমন। ফার্স্ট স্টেপে একটা NO2 রিঅ্যাক্ট করলো উইথ একটা F2, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে? প্রোডাক্টের হিন্ট দেওয়াই আছে, দুটো NO2F তৈরি হচ্ছে, রাইট? তার মানে একটা NO2 একটা F2 রিঅ্যাকশন করে কি তৈরি করবে? একটা NO2F তৈরি করবে। একটা NO2F তৈরি করা মানে একটা F পড়ে থাকছে, এটা কিন্তু বুদ্ধি খাটিয়ে বার করলাম, কারণ ব্যালেন্স করতে হবে। একটা NO2 রিঅ্যাক্ট করে গেছে বুঝতে পেরেছি, কারণ রেট লতে একটাই NO2 ইনভলভ ছিল। একটা F2 রিঅ্যাক্ট করে গেছে বুঝতে পেরেছি, কারণ রেট ইকুয়েশনে একটাই F2 ইনভলভ ছিল। তাহলে একটা NO2 কে একটা F2 এর সঙ্গে রিঅ্যাকশন করেছি, প্রোডাক্ট আমি জানি NO2F তৈরি হয়েছে, তাহলে NO2F তৈরি হয়েছে, বাকি ব্যালেন্স করার জন্য একটা F কে রেখে দিয়েছি। ক্লিয়ার? এটা স্লো স্টেপ, কারণ এই স্টেপটারই রেটটা পুরো রিঅ্যাকশনের রেটটাকে বলছে, তাই এটা স্লো স্টেপ। এবার ফার্স্ট স্টেপে তৈরি হয়েছে এমন একটা ইন্টারমিডিয়েট, এটা সেকেন্ড NO2 এর সঙ্গে খুবই ফাস্ট রিঅ্যাকশন করে সেকেন্ড প্রোডাক্টটা তৈরি করছে। সেকেন্ড NO2 এর সঙ্গে খুবই ফাস্ট রিঅ্যাকশন করে সেকেন্ড প্রোডাক্টটা তৈরি করছে। বল, এই তো বোঝালাম তো কিরকম করে, তুই বল কেমন করে বুঝছি? এক্সপেরিমেন্টাল রেট কি আছে? K into NO2 to the power 1 into F2 to the power 1, তাহলে বলে এক্সপেরিমেন্টাল রেটে কটা NO2 ইনভলভ? কারণ টু দি পাওয়ার 1 যাচ্ছে। কটা F2 ইনভলভ? কারণ টু দি পাওয়ার 1 যাচ্ছে। কটা NO2 লিখেছি, কটা F2 লিখেছি? একটা একটা পেলাম কোথা থেকে? এক্সপেরিমেন্টাল রেট থেকে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে কেমন করে জানছো? সে যে দিয়ে দিয়েছে তো প্রোডাক্ট, কিন্তু কটা তৈরি হয়েছে? কিন্তু আমরা বুঝলাম এখান থেকে একটা প্রথমে তৈরি হচ্ছে, প্রথমে দুটো তৈরি হচ্ছে না, কারণ আদারওয়াইজ ব্যালেন্স করতে পারবো না। NO2 আর F2 থেকে 2 NO2F কেমন করে আনবো? তাই NO2 আর F2 থেকে একটাই NO2F তৈরি হচ্ছে, একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে বাকি কি পড়ে থাকে? NO2 আর F2, এখান থেকে NO2F হয়ে গেল, তাহলে বাকি তো F ই পড়ে থাকে। লিখেছি ওই স্টেপটা কি স্টেপ? স্লো স্টেপ। NO2F টা প্রোডাক্ট, তাই এটা কি নেক্সট স্টেপে রিঅ্যাকশন করবে? ওটা তো প্রোডাক্ট, একটা তৈরি হয়ে গেছে। তাহলে অন্য কে তৈরি হয়েছে? ক্লিয়ারলি একটা অ্যাটম তৈরি হয়েছে ফ্লুরিনের, হাইলি রিঅ্যাক্টিভ অ্যাটম, কারণ ফ্লুরিন কি অ্যাটম ফর্মে থাকে না F2 মলিকিউল হয়ে থাকে? তার মানে F অ্যাটমটা হাইলি রিঅ্যাক্টিভ অ্যাটম, একটা ইন্টারমিডিয়েট অ্যাটম তৈরি হচ্ছে, এটাই রিঅ্যাকশন করতে যাচ্ছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে এখনো কার রিঅ্যাকশন করা বাকি আছে? আরো একটা NO2, সেই NO2টার সঙ্গে ওই তৈরি হওয়া F টা রিঅ্যাকশন করে যাচ্ছে, দিয়ে কি তৈরি করছে? তাহলে দুটো NO2F তৈরি হয়েছে। এবারে দুটো রিঅ্যাকশনকে অ্যাড করো, তাহলে কি পুরো রিঅ্যাকশনটা পাওয়া যাচ্ছে? বাট পুরো রিঅ্যাকশনটা কি এলিমেন্টারি ছিল না দুটো স্টেপে হয়েছে? কেমন করে দুটো স্টেপে হয়েছে বুঝতে পেরেছি। এবারে তুমি একটা কাজ করবে, এতক্ষণ আমরা যা দেখলাম রেট ডিটারমাইন করছে কোন স্টেপটা, স্লো স্টেপ কোনটা। এবারে শুধু ফার্স্ট স্টেপটার রেসপেক্টে ল অফ মাস অ্যাকশন ইউজ করে রেটটা লিখবে। শুধু ফার্স্ট স্টেপটা রেসপেক্টে, অনলি ফার্স্ট স্টেপটাকে কনসিডার করে, কারণ ফার্স্ট স্টেপটা একটা এলিমেন্টারি, দুটো স্টেপে ভেঙে দিয়েছি মানে দুজনেই এখন এলিমেন্টারি। ওভারঅলটা এলিমেন্টারি ছিল না, কিন্তু দুজনে ইন্ডিভিজুয়ালি এখন এলিমেন্টারি, কারণ সিঙ্গেল স্টেপে হচ্ছে। প্রথমটা ফার্স্ট স্টেপ এলিমেন্টারি সিঙ্গেল স্টেপ, পরেরটাও সেকেন্ড স্টেপ এলিমেন্টারি সিঙ্গেল স্টেপ। তাই প্রথম এলিমেন্টারি রিঅ্যাকশনটার রেসপেক্টে তুমি এখন ল অফ মাস অ্যাকশন কি ইউজ করে রেটটা লেখো। RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। RDS হচ্ছে স্লো স্টেপ, যে স্টেপটা রেট ডিটারমাইন করছে। ল অফ মাস অ্যাকশনকে ইউজ করো, দিয়ে অনলি স্লো স্টেপটাকে কনসিডার করো, স্লো স্টেপের এলিমেন্টারি রিঅ্যাকশনটাকে কনসিডার করো, দিয়ে রেটটা লেখো। লেখা হয়েছে সবার? প্রত্যেকে ল অফ মাস অ্যাকশন কি ইউজ করেছো, দিয়ে স্লো স্টেপটার রেসপেক্টে লিখেছো। দেখে নাও সেটা কি এক্সপেরিমেন্টাল রেট ছিল? স্লো স্টেপের রেসপেক্টে যখন তুমি রেটটাকে লিখলে সেটাই আমার। কেন হয়েছে বোঝা গেছে? কারণ স্লো স্টেপটাই রেটকে ডিটারমাইন করছে, তাই এক্সপেরিমেন্টাল রেটে ডেভিয়েশনের কারণ আমরা এক্সপেরিমেন্টাল রেটে যখন এক্সপেক্টেড রেটটা লিখছিলাম আমরা এখানে কি স্লো স্টেপটা কনসিডার করছিলাম?
না দুটো স্টেপকেই কনসিডার করে আমরা রেটটা লিখছিলাম, এন্ড দুটো স্টেপের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ডই করছে না, কারণ রিঅ্যাকশনের রেট স্লোয়েস্ট স্টেপটার উপর ডিপেন্ড করছে। তাই স্লোয়েস্ট স্টেপটাকে ফিগার আউট করে নিয়ে তার রেসপেক্টে ল অফ মাস অ্যাকশন লাগাবো, ওটাই এক্সপেরিমেন্টাল রেট হতে চলেছে। ক্লিয়ার? তাই যেখানে যেখানে রিঅ্যাকশন ডেভিয়েট করে গেছে সেখানে সেখানে রিঅ্যাকশন মাল্টি স্টেপ ছিল, যেখানে যেখানে রিঅ্যাকশনের সঙ্গে এক্সপেক্টেড রেট সেম সেম ছিল সেখানে সেখানে রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপই ছিল। তাই ম্যাচটা করে গেছে। ক্লিয়ার হয়েছে? যেখানে যেখানে এক্সপেক্টেড রেট ফ্রম ল অফ মাস অ্যাকশন আর রিঅ্যাকশনের রেট এক্সপেরিমেন্টাল রেট সেম সেম ছিল, ওখানে ওখানে রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপ